হ্যাঁ, ওকে ডান। চলো, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের কর্মমুখী রসায়নের ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা কালকের আমার অলরেডি রেকর্ড করা শেষ মৌলের পর্যায়বৃত্ত ধর্মের পার্ট 1, যেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস। এটা তোমরা পেয়ে যাবা। কেমন? তো একটু বড় হয়েছে ক্লাসটা, যেটা হচ্ছে আমি একদম বেসিক থেকে ধরে ধরে তোমাকে সব লিখে লিখে পড়াইছি। সো এটা তোমরা কালকের মধ্যে পেয়ে যাবা। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। একটু আমাকে জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। কেমন, একটু আমাকে জানাই দিও, তাহলে আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, ওকে, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। আশা করি তোমাদের এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে। দেখো, আজকের যে চ্যাপ্টারটা আছে সেটা হলো তোমার হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন। তো এইখান থেকে ধরো কিছু জিনিস একটু মুখস্থ করতেই হয়, বাট সব জিনিস তোমার মুখস্থ করতে হবে না। যেহেতু এটা শর্ট সিলেবাসে আছে, তাই আমি যেটা করব, শর্ট সিলেবাসে যে টপিকগুলো আছে, মাত্র 3টা টাইপ আছে এখানে শর্ট সিলেবাসের। ওই 3টা টাইপ থেকে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে সব তোমাকে আমি বলে দিব বা সব তোমাকে আমি দেখাই দিব। সো অত মুখস্থ করা লাগবে না, আমি যা যা বলবো তা শুধু মুখস্থ করলেই চলবে। এই চ্যাপ্টারটার জন্য তোমার বইটই কিচ্ছুই পড়া লাগবে না। জাস্ট তুমি আমার ক্লাস নোটও করার দরকার নাই। তুমি আজকে একটু রিল্যাক্সে খাতা কলম রেখে দিয়ে তুমি জাস্ট ক্লাসটা দেখতে থাকো, আর কোয়েশ্চেনের আনসার দিও। আর হচ্ছে তুমি ক্লাসের যে স্লাইড, এটাই তোমার নোট। আজকে ক্লাস, এই চ্যাপ্টারটা কিন্তু নোট করার দরকার নেই। কেমন? ওকে, চলো শুরু করি। হ্যাঁ, একটা ক্লাসে শেষ হয়ে যাবে, তবে একটা কথা আছে, সেটা হলো দেখো, এটা তো ফুল সিলেবাসে তোমাদের নাই, বাট মেডিকেলে তো তোমাদের ফুল সিলেবাস, তাই এটার উপর একটা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস আসবে। মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসটাতে আমরা যে টপিকগুলো আজকের ক্লাসে পড়াবো না, মানে যেগুলো ফুল সিলেবাসের বাকি পড়া, সেটা তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসে পেয়ে যাবা। ওকে, তো চলো শুরু করি। তাহলে এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। ওকে, শুরু করবো। সবাই কি রেডি? একটু রেডি জানাই দিও। সবাই কি রেডি? আমি একটু সব চেক করে দেখি সব ঠিকঠাক মতো আছে কিনা। আশা করি সব ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, আমি একটু সবাইকে মেনশন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ওকে, চলো শুরু করে দিই। আসো, চলো শুরু করে দিই। দেখো, শুরু করি, আসো। প্রথম টপিকের নাম হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা ও রসায়ন। এখান থেকে কি মনে রাখতে হবে? দেখো, এমসিকিউ তে জিজ্ঞেস করে কি, যে দুইটা জিনিস জিজ্ঞেস করতে পারে। একটা হচ্ছে খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা। মনে রাখবা, খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা বলতো? খাদ্য নিরাপত্তার ভিত্তি হচ্ছে 3টা। কি কি আছে? একটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, মানে খাদ্যটা মানে লোকজন ঠিক মতো পাইতে হবে। খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের বেশি দাম রাখলে হবে না। আবার খাদ্যের সঠিক ব্যবহার। তো এই 3টাকে আমরা কি বলে থাকি? খাদ্য নিরাপত্তার ভিত্তি বলে থাকি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, যেটা আছে, ওরা খাদ্য নিরাপত্তার কিছু দিক নির্দেশনা দিছে। দিক নির্দেশনা মনে রাখবা, হু কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনার সংখ্যা হচ্ছে 5। তাহলে তোমাকে যদি কোয়েশ্চনে জিজ্ঞেস করে যে খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা, তাহলে বলবা 3। আর যদি জিজ্ঞেস করে যে হু কর্তৃক খাদ্য নিরাপত্তার দিক নির্দেশনা কয়টা, তাহলে কি হবে বলতো? আনসার হবে 5। আচ্ছা, অনেকেই রেজাল্ট নিয়ে একটু টেনশন করতেছো। দেখো, রেজাল্ট নিয়ে টেনশন করাটা খুবই স্বাভাবিক, মানে এটা অস্বাভাবিক কিছু না। যদি তোমার রেজাল্ট নিয়ে টেনশন না হয়, এর মানে হচ্ছে তুমি ধরো কথার কথা সিরিয়াসলি ছিল না। তোমার রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে মানে তুমি রাইট ট্র্যাকে আসো। সো টেনশন করাটা খুবই স্বাভাবিক। সেই জন্যই বললাম আজকের ক্লাসে তো তোমার কিছু নোট ডাউন করার দরকার নাই, রিল্যাক্সে পড়তে থাকো। তো সবাই মানে এখন তুমি তো পরীক্ষা দিয়ে আসছে, আসলে যতই তোমাকে টেনশন করতে না করি না কেন, টেনশন করাটা খুবই স্বাভাবিক। বাট কাহিনী হচ্ছে যে তোমার তোমার যেটা উচিত হবে, কোনো কারণে যদি রেজাল্ট ভালো আসে তাহলে তো খুবই ভালো। রেজাল্ট যদি খারাপ আসে কোনো কারণে, ধরো একটু খারাপ হয়ে গেছে, ওইটা নিয়ে বসে থাকা যাবে না। ওইটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ফাইট দিতে হবে। মানে জিনিসটা কি, ধরো কোনো কারণে তোমার রেজাল্টটা 4.8 আসছে, ধরো কথার কথা, তাই তুমি কি মন খারাপ করে আর পড়াশোনা করবে না? এরকম না, ওইটা দিয়ে ভালো করতে হবে। যেমন আমি তোমাকে একটা সিম্পল উদাহরণ দিই। আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওই ফ্রেন্ড আমার চিটাং কলেজের ছিল। ও 4.5 পেয়েছিল। ও কিন্তু সাস্টের আইপিতে ভর্তি হয়েছে, মানে পরীক্ষা দিয়ে পরে আর কি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে ফাইট দিতে হবে। তুমি যাই রেজাল্ট আসুক, অ্যাকসেপ্ট করে নিয়ে ফাইটটা দিতে হবে। অনেকে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা অ্যাকসেপ্টই করতে পারি না। এটা কেন আমার সাথে হইলো, মানে এটা না, আমি এটা ডিজার্ভ করি না, আমি আরো বেটার ডিজার্ভ করি। বাট দুনিয়া ফেয়ার না, মানে এটা হচ্ছে যে হবে এই জিনিসগুলো। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখবা আর কি। অ্যাকসেপ্ট করে নিয়ে তাড়াতাড়ি পড়াটা আবার শুরু করা যায়, যেন তুমি ফাইট দিতে পারো। আর আমরা কিন্তু তোমাদের সাথে আসি, যে কোনো প্রবলেম আমাদেরকে জানাবা। কেমন? ওকে, দেখো তাহলে খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। হু কর্তৃক দিক নির্দেশনা কয়টা? 5টা। তাহলে এই 2টা এমসিকিউ পারবা? একটু করে আমাকে জানাও তো, এই 2টা এমসিকিউ কি পারা যাবে? এই 2টা এমসিকিউ পারা যাবে। আর নিরাপত্তার ভিত্তিগুলো মনে রাখবে, 5টা দিক নির্দেশনা ওইগুলো মনে রাখার দরকার নেই। চলো দেখি, আসো। বলো তো আনসার কি হবে? কোনটা খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়? আচ্ছা, দেখো তো, এই যে 1 নাম্বারটা ঠিক আছে, উৎপাদন বৃদ্ধি, এটা নিয়ে কোনো কথাবার্তা বলছিল? আমার এখানে দেখো তো, উৎপাদন বৃদ্ধি এটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলে নাই, তাহলে এটা হচ্ছে খাদ্য নিরাপত্তার ভিত্তি নয়। তারপর এখন আসো,
খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়ন কিভাবে ভূমিকা পালন করে। কাহিনী কি হয়, যেহেতু আমাদের আসলে জমি জমার পরিমাণটা ফিক্স করা, উল্টা আরো দিনকে দিন জমির পরিমাণ কমতেছে, তাই আমাকে অল্প জমিতে বেশি পরিমাণে ফলন ফলাইতে হবে। আর বেশি পরিমাণে ফলন ফলানোর জন্য আমাকে সার ইউজ করতে হবে। এখন এক একটা সার এক এক ধরনের কাজ করে। যেমন যে সকল সার আছে নাইট্রোজেন যুক্ত, যে সকল সার আছে তারা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। ফসফরাস যুক্ত সার কি করে বলতো, উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়তা করে। আর পটাশিয়াম যুক্ত সার হচ্ছে তোমার উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়তা করে। যেমন পটাশিয়াম যুক্ত সার কারা কারা আছে দেখো তো। পটাশিয়াম যুক্ত সার আছে মিউরেট অফ পটাশ, মিউরেট অফ পটাশ, এটা হচ্ছে কোনটা, ক্যাসিয়াল, ক্যাসিয়ালের আরেকটা নাম হচ্ছে মিউরেট অফ পটাশ। তারপরে আরেকটা আছে ধরো পটাশিয়াম নাইট্রেট, এটাও কিন্তু আমাদের পটাশিয়াম যুক্ত সার, যেটা উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়তা করে। নাইট্রোজেন যুক্ত সার কারা কারা আছে, নাইট্রোজেন যুক্ত সার দেখো, প্রথমে হইতে পারে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3। তারপর হইতে পারে তোমার হচ্ছে ইউরিয়া, ইউরিয়া একটা কি নাইট্রোজেন ঘটিত সার, নাইট্রোজেন এখানে আছে। তারপর হইতে পারে কি অ্যামোনিয়াম সালফেট। তাহলে এগুলো হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত সার, এগুলো একটু মনে রাখবা। যে দেখো এখান থেকে কোশ্চেন কিরকম আসে, কোশ্চেন জিজ্ঞেস করে এরকম যে এই সারটা কি করে, যেমন নাইট্রোজেন যুক্ত সার উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, এই সারটা কি করে, উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়তা করে। এটা কি করে, এটা উদ্ভিদের ফুল ফল ধারণা সহায়তা করে। আচ্ছা এরপরে দেখো ফসফরাস যুক্ত সার কারা কারা আছে। ফসফরাস যুক্ত সার হতে পারে তোমার হচ্ছে TSP, ট্রিপল সুপার ফসফেট। তাহলে এটার নাম কি, ট্রিপল সুপার ফসফেট। এইটার একটু তোমার হচ্ছে সংকেতটা মনে রাখতে হবে, টিএসপি সংকেতটা। টিএসপি সংকেত কি জানো, টিএসপি সংকেত হচ্ছে CaH2PO4 2। তাহলে এই যে দেখো আমার কাছে যে এটা যেটা আছে টিএসপি সংকেত কিরকম, CA তারপরে তোমার হচ্ছে H2PO4 2, সংকেত একটু মনে রাখবা এটা। ওকে, এরপরে যদি যাই আরেকটা হইতে পারে ক্যালসিয়াম সুপার ফসফেট, ক্যালসিয়াম সুপার ফসফেট, এটাও হচ্ছে আমাদের ফসফেট যুক্ত সার, সুপার ফসফেট। তাহলে এইগুলো একটু আমরা মনে রাখতে পারবো না, দেখো তো একবার রিডিং দিয়ে দেখো তো কি কি বলছে, আমি সামারি করে দিই। নাইট্রোজেন যুক্ত সার কি করে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। ফসফরাস যুক্ত সার কি করে, উদ্ভিদের মূলের বৃদ্ধিতে সহায়তা করে। আর পটাশিয়াম মূলে কি করে, উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়তা করে। আর এই সারগুলোর কিছু উদাহরণ আমরা দিছি এখানে, মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এটা। এটা একটু করে একবার রিডিং দেওয়া হলে আমাকে বলো, তারপর আমরা নেক্সট চলে যাচ্ছি। একবার জাস্ট রিডিং দেওয়া হলে আমাকে বলো। হ্যাঁ, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এটাও আছে, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, এটাকে ডিএপি বলে, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এটাও আছে। এটা এত ইম্পর্টেন্ট নয় তাই লিখি নেই, ডাইঅ্যামোনিয়াম ফসফেট ডিএপি এটাও আছে। ওকে চলো যাই, বলো খাদ্য নিরাপত্তার নীতি। খাদ্য নিরাপত্তার নীতি কয়টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, অলরেডি পরে আসছি তোমাকে, দেখো তিনটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তারপর হু, এটা কয়টা দিক নির্দেশনা দিছে, পরে অলরেডি হু দিক নির্দেশনা দিছে কয়টা, 5টা। তাহলে এখানে আনসার কয়টা হবে, 5 হবে। তাহলে এটা থেকে প্রচুর এমসিকিউ আসে, সেটা ভুল করা যাবে না। তারপর দেখো বলতেছে কি টিএসপি যেটা আছে এটার ঠিক সংযুক্তি কোনটা, মানে টিএসপির সঠিক সংযুক্তি কোনটা হবে, এখানে দেখো তো টিএসপির সঠিক সংযুক্তি হবে আমার কাছে এখানে গ নাম্বার, অর্থাৎ এই যে আমার টিএসপি সংকেত হচ্ছে আমাদের এটা। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে 3টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি ক্যালসিয়াম কার্বাইড। তারপরে তোমার হচ্ছে মিথানল, অর্থাৎ CH3OH, মিথানল। তারপরে তোমার আরেকটা আছে ফরমালিন, আরেকটা আছে কি ফরমালিন। আচ্ছা কেউ কি বলতে পারবা ফরমালিন জিনিসটা কি? আমরা সবাই জানি ফরমালিন হইলো ওই যে ফর্মালডিহাইড থাকে না, অর্থাৎ মিথানেল, এটাকে আমরা কি বলি HCHO, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলতে পারি মিথানেল বলতে পারি, বা এটাকে ফর্মালডিহাইড বলা হয়, বা এটাকে কি বলা হয় ফর্মালডিহাইড। তো এই ফর্মালডিহাইডের মোটামুটি 37 থেকে 40% এই দ্রবণটাকে আমরা কি বলি, ফরমালিন বলি। তাহলে ফর্মালডিহাইডের 37 থেকে 40% দ্রবণকে ফরমালিন বলা হয়। আচ্ছা মনে রাখবা এই 3টা জিনিস দ্বারা কখনো খাদ্য সংরক্ষণ করা যাবে না, এদেরকে দিয়ে, এরা ক্ষতিকারক আমাদের দেহের জন্য, তাহলে এদেরকে দিয়ে মনে রাখবা কখনো কি করবো না, খাদ্য সংরক্ষণ করা যাবে না। তাহলে এদের দ্বারা আমরা কি মনে রাখবো, এদের দ্বারা খাদ্য সংরক্ষণ করা যাবে না। তাহলে এই 3টা জিনিস দিয়ে আমরা কি করবো না, কখনো খাদ্য সংরক্ষণ করব না। একটু করে আমাকে বলে এইটা বোঝা গেছে কিনা এই পৃষ্ঠাটা। এরা হচ্ছে ক্ষতিকর, ক্যালসিয়াম কার্বাইড, মিথানল, ফরমালিন, এরা হচ্ছে ক্ষতিকর। ফরমালিন থেকে আরেকটা কোয়েশ্চন থাকে এটাই, যে তোমার এখানে এটা কত পার্সেন্ট তোমার হচ্ছে এখানে এই জলীয় দ্রবণ, মিথানলে 40% জলীয় দ্রবণ। আচ্ছা আরেকটা কোয়েশ্চন জিজ্ঞেস করে যে ফরমালিনে তোমার হচ্ছে কেন অ্যালকোহল যুক্ত করা হয়।
কারণ ফরমালিনের জন্য পলিমারকরণ না হইতে পারে। এটা মনে রাখার দরকার নেই, জাস্ট আমি একবার বলে দিলাম। আমরা নেক্সটে যাই। এই তোমার বলি আজকের ক্লাসটা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট এর মধ্যে শেষ হয়ে যাবে, এর বেশি হবে না বড় ক্লাস, বা ম্যাক্সিমাম আড়াই ঘন্টা হইতে পারে। দেখো এটা তো ওই এটা জাস্ট এটাই মনে রাখবা যে তিনটা এলিমেন্ট, একটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড, একটা হচ্ছে মিথানল, একটা হচ্ছে ফরমালিন। এই তিনটাকে খাদ্য সংরক্ষণে ব্যবহার করব না, কারণ এই তিনটা হচ্ছে ক্ষতিকারক দেহের জন্য। চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সটে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়ন। এখানে দেখো এই যে এইগুলো একটু তোমরা রিডিং করে নিবা। তোমাকে তো আমি বললাম বইও তোমার পড়া লাগবে না, স্লাইডের মধ্যেই বইয়ের যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দাগানো আছে, কেমন? ওকে, তারপর দেখো এইবার আমাদের দেহে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি, কিছু খাদ্য আমাদেরকে শর্করা সাপ্লাই করে, কিছু খাদ্য হচ্ছে আমাদেরকে আমিষ সাপ্লাই করে। যেমন এদের কাজ কি দেখো, যে সকল খাদ্য শর্করা জাতীয় খাদ্য বা শ্বেতসার জাতীয় খাদ্য, এরা কি করে? দেহে শক্তি সরবরাহ করবে। তারপরে আমিষ বা প্রোটিন কি করে বলতো? আমিষ বা প্রোটিন হচ্ছে দেহের বৃদ্ধি সাধন করে, বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করবে। আর তেল, চর্বি ও স্নেহ জাতীয় পদার্থ কি করবে? এরা হচ্ছে শক্তি সরবরাহ করবে। তাহলে শক্তি সরবরাহ করে কারা কারা? শক্তি সরবরাহ করে হচ্ছে শ্বেতসার জাতীয় পদার্থ আর হচ্ছে তেল বা চর্বি জাতীয় পদার্থ। এগুলো নোট করার দরকার নাই, বারবার বলতেছি আজকের ক্লাস তুমি নোট করতে গেলে পারবা না। আজকের ক্লাস হচ্ছে তুমি খালি খাতা কলম রেখে দেখতে থাকো আর এমসিকিউ গুলো আনসার বলো। এই ক্লাস স্লাইডটাই হবে তোমার নোট, নতুন করে খাতায় তোলার দরকার নাই। তোমার যেটা কাজ হবে, তুমি এই ক্লাস স্লাইড পড়ার পরে বাকি ম্যাথ গুলো তুমি এখানে করবা। ওকে, নিজে নিজে প্র্যাকটিস করবা, ওই যে আমাদের এক্সাম দিবা, তোমার তো এক্সাম আছে এরপরেই। ওকে, আর ভিটামিন কি করে বলো তো? ভিটামিন যেটা করে সেটা হচ্ছে আমাদের ভিটামিন কি করে? পুষ্টি ও দেহ সংরক্ষণ করবে ভিটামিন। আর খনিজ লবণ কি করে? দেহের গঠন, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ করে। আঁশ জাতীয় যে সকল পদার্থ থাকে তারা কি করে দেখো? তারা হচ্ছে কোষ্ঠকাঠিন্য জাতীয় রোগ থেকে রক্ষা করবে। কেমন? এইগুলো যেগুলো আমি দাগাই দিছি, ভালো করে এগুলা পড়বা, বাকিগুলো একবার রিডিং দিবা জাস্ট। একটু করে আমাকে বলো এগুলা পারা যাবে কিনা। দেখো আরেকবার বলি, এই যে শ্বেতসার আর তেল চর্বি, এরা দেহে শক্তি সরবরাহ করবে। আমিষ কি করে? বৃদ্ধি সাধন করে। আর আঁশ জাতীয় পদার্থ কি করবে? কোষ্ঠকাঠিন্য রোগ থেকে রক্ষা করবে। পারা যাবে এগুলা? ওকে, কোষ্ঠকাঠিন্য কি? ওই যে বাথরুম জনিত যে প্রবলেম গুলা থাকে। কোষ্ঠকাঠিন্য কি? বাথরুম জনিত যে প্রবলেম গুলা থাকে সেগুলা। নেক্সটে যাই, নেক্সটে যাই, একটু বলে নেক্সটে যাবো কিনা। ওকে, চলো নেক্সটে যাই, আসো। বলো এটা কি হবে? দেহের বৃদ্ধি সাধন, দেহের বৃদ্ধি সাধন, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে কোন উপাদান? বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে কোন উপাদান? আজকে একটু আগে পড়াইছে আমিষ। আমিষ কি করে? বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। বলো দেহে শক্তি সরবরাহ করে কোনটা? শক্তি সরবরাহ করবে হচ্ছে আমার কাছে এখানে এই যে আমরা সবাই জানি শর্করা এবং স্নেহ জাতীয় পদার্থ। শর্করা এবং স্নেহ জাতীয় পদার্থ, বা স্নেহ জাতীয় এখানে নাই তো শর্করা দাগাবো। দেখো আমি বললাম তো মেডিকেল স্টুডেন্ট ক্লাসে কিন্তু এই টপিকগুলো পড়াবো না। মেডিকেল স্টুডেন্ট ক্লাসে এই টপিকগুলোর বাইরে, তিনটা টপিকের বাইরে, তিনটা টপিক কি কি? খাদ্য নিরাপত্তা, এটা, তারপর হচ্ছে প্রিজারভেটিভ, আর হচ্ছে ভিনেগার। এগুলোর বাইরে যে টপিকগুলো আছে অর্থাৎ দ্রবণ নিয়ে, তারপরে তোমার হচ্ছে যে কলওয়েড নিয়ে, ওইসব পড়াশোনা মেডিকেল স্টুডেন্ট ক্লাসে পাবা। ওগুলো হচ্ছে ফুল সিলেবাসের পড়া। কেমন? আচ্ছা, এটা তো অলরেডি বলছি যে পুষ্টি ও দেহ সংরক্ষণ করে কোনটা বলতো? পুষ্টি ও দেহ সংরক্ষণ করে কোনটা? এটা কিন্তু আমাদের ছিল ভিটামিন। দেখো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। পুষ্টি ও দেহ সংরক্ষণ করে কোনটা? ভিটামিন। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা একটা জিনিস আলোচনা করব, বিএমআর। এটার পূর্ণরূপটা অনেক ইম্পর্টেন্ট। আর বিএমআর এর ডেফিনেশনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। বিএমআর এর যে ডেফিনেশন আছে সেটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। বিএমআর এর পূর্ণরূপ কি? বেসাল মেটাবলিক রেট। আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, ধরো তুমি হচ্ছে ভাই ঘুমাইছো, বা ধরো তুমি কথা কথা আমি দাঁড়াই, তুমি আমরা দাঁড়াই আছো, ধরো ধরো এইভাবে তুমি দাঁড়াই আছো, পিটি করতেছো বা যে কোনো কিছু করতেছো। তোমার দেহে কি, তোমার দেহ কি স্টপ হওয়া আছে? না, তোমার দেহে কিন্তু কন্টিনিউয়াস কিছু কাজ চলতেছে। কি কাজ চলতেছে? তোমার দেহে যে কোষ আছে এদের কন্টিনিউয়াস বৃদ্ধি করতেছে বা পুনর্গঠন করতেছে, বা তোমার দেহে ব্লাড সার্কুলেশন হচ্ছে, তোমার দেহে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ। অর্থাৎ আমি যদি দাঁড়ায়ও থাকি তাহলে কিন্তু আমার দেহের যে অভ্যন্তরে যে কাজগুলো সেগুলো কিন্তু বন্ধ নাই। আমার দেহের অভ্যন্তরে কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে। আমি যখন ঘুমাবো তখনও কাজ চলতেছে, আমি যখন বসে থাকবো তখনও কাজ চলতেছে। বাট যে কাহিনীটা হয়, সব কাজের জন্য সেম পরিমাণ শক্তি খরচ হয় না। যেমন তুমি যখন ভারী কাজ করো ডেফিনেটলি তোমার দেহের মধ্যে তখন ইন্টারনাল কাজগুলো বেশি হবে বা ইন্টারনাল শক্তি ব্যয় বেশি হবে। এখন বিএমআর জিনিসটা কি? বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বলতে বোঝায় আমাদের দেহের অভ্যন্তরে যে ইন্টারনাল যে কাজগুলো চলে সেই কাজগুলোকে চালানোর জন্য যে মিনিমাম এনার্জি দরকার তাকে বলে বেসাল মেটাবলিক রেট। তাহলে বেসাল মেটাবলিক রেট ডেফিনেশন কি? দেহের অভ্যন্তরে প্রাণ রাসায়নিক প্রক্রিয়া সমূহ সম্পাদনের জন্য যে ন্যূনতম শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলি? বেসাল মেটাবলিক রেট বা বিএমআর বলি। বারবার বলতেছি বিএমআর এর ডেফিনেশনটা অনেক ইম্পর্টেন্ট ডিউ রিটার্নের জন্য। বিএমআর এর ডেফিনেশন অনেক ইম্পর্টেন্ট এবং বিএমআর এর পূর্ণরূপটাও ইম্পর্টেন্ট। এটা কি পারবা বিএমআরটা কাকে বলে? তাহলে বিএমআর দেখো তো, বিএমআর দিয়ে আমরা কোন কোন কাজ করি। যেমন আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন আমাদের শক্তি লাগে, তাহলে এই শক্তিটাকে আমি বিএমআর বলতে পারি।
হৃৎপিণ্ডে যখন ধরফর করে তখনও শক্তি লাগে, শরীরের তাপমাত্রা ঠিক রাখা, তারপরে তোমার মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের কাজে, কোষের বৃদ্ধি এবং পুনর্গঠনের কাজে সব জায়গায় কিন্তু শক্তি খরচ হয়। আর এই যে ইন্টারনাল যে শক্তি খরচ হচ্ছে বেসিক্যালি এটাকেই কিন্তু বিএমআর বলতেছে। মানে তোমার দেহের অভ্যন্তরে যে শক্তিটা ব্যয় হয় বা মিনিমাম যে এনার্জি লাগে এই কাজগুলো করার জন্য, এটাকেই বিএমআর বলে। তাহলে বিএমআর এর ডেফিনেশন কি বোঝা গেছে ভাই? একটু করে আমাকে জানাও যে বিএমআর এর ডেফিনেশনটা বোঝা গেছে কিনা। এক একটা কাজের জন্য এক একটা বিএমআর লাগে। যেমন তুমি যদি দেখো আমরা যখন ঘুমাই তখন এই ঘুমেরটাকে আমরা রেফারেন্স ধরি, তখন আমাদের এনার্জি লাগে 1 বিএমআর পরিমাণ। আমরা যখন বসে থাকি তখন আমাদের এনার্জি লাগে 1.2 বিএমআর পরিমাণ, 1.2 বিএমআর পরিমাণ। আমরা যখন তোমার হচ্ছে আমরা যখন হাঁটাচলা করি, স্পিডের উপর ডিপেন্ড করে এটা, তবে নর্মাল স্পিডে হাঁটলে মোটামুটি 3.2 বিএমআর এটার মতো খরচ হয়। আবার আমরা যখন ভারী শারীরিক কাজ করি তখন আমাদের মোটামুটি 6.0 বিএমআর এত পরিমাণ খরচ হয়ে থাকে। তাহলে এগুলো একটু করে জাস্ট একবার রিডিং দিবা, এগুলো মুখস্থ রাখার কিছু নাই, বাট একবার তুমি রিডিং দিবা। আমরা নেক্সটে যাব। ওকে, রিটার্ন তো আমরা ক্লাসের মধ্যেই করাই দিচ্ছি, সো রিটার্নের জন্য এক্সট্রা ক্লাস আমরা দিচ্ছি না। জন্য তোমাকে তো বলে দিলাম না, যেমন এই ডেফিনেশনটা রিটার্নে আসতে পারে, এই ডেফিনেশন রিটার্নে আসতে পারে। ওকে, আচ্ছা, মেডিকেলদেরও এই ক্লাসটা করতে হবে। কারণ মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসটাতে এগুলো আর পড়াবো না। 3টা টপিক এগুলো এখান থেকে করে নিবা, বাকি টপিকগুলো ওই স্ট্যান্ডার্ড ক্লাসটাতে পেয়ে যাবা। ওকে, চলো যাই। এবার দেখো একটা জিনিস, দেখো বিএমআর কিসের উপর ডিপেন্ড করে, খেয়াল করে দেখো, বয়সের উপর ডিপেন্ড করে। তুমি যদি বয়স বাড়াও, ধরো একটা লোক বৃদ্ধ হয়ে গেছে আর একটা জোয়ান ছেলে বা যুবক, তার ডেফিনেটলি যুবকের মানে দেহের অভ্যন্তরে তোমার মানে ধরো কি বলবো জিনিসটা, বিএমআর বেশি হবে, কারণ হচ্ছে যে তার দেহের অভ্যন্তরে কাজগুলো খুব ফাস্ট করতেছে। আর যে বয়স্ক হয়ে গেছে তার কিন্তু অনেক কাজই স্লো হয়ে গেছে। এই জন্য বয়স যদি বাড়ে তাহলে কিন্তু বিএমআর কি হয় বলতো, বিএমআরটা কমে যায়। আচ্ছা, সাধারণত লিঙ্গের উপর ডিপেন্ড করে। পুরুষদের বিএমআর সাধারণত নারীদের বিএমআর এর চেয়ে বেশি হয়ে থাকে। পেশির পরিমাণ, যদি পেশি বেশি হয়, ধরো মাসেল বেশি থাকলে বিএমআর বেশি থাকে। আমাদের যখন শরীরে জ্বর হয় তখন কিন্তু শরীর ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু আমাদের দেহে কিন্তু বিএমআরটা বেড়ে যায়, কেমন ঠান্ডা আবহাওয়ায় বা জ্বর হইলে। হরমোনের উপরে ডিপেন্ড করে, শরীরের ওজনের উপর ডিপেন্ড করে। এটা ইম্পর্টেন্ট, অনেক সময় এটা রিটার্নে আসতে পারে, এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। কি বলতে পারে তোমাকে বলতে পারে এরকম যে বিএমআর 1500 ক্যালোরি, এটা বলতে তুমি কি বুঝো? আমাদের দেহে বিএমআর প্রতিদিন যদি 1500 ক্যালোরি হয়, এটা বলতে বোঝায় আমি যদি কিছু নাও করি তাহলেও শরীরের মৌলিক কাজ চালিয়ে যেতে আমার 1500 ক্যালোরির শক্তি প্রয়োজন। মানে তুমি 1500 ক্যালোরি থেকে ডেফিনেটলি তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে ডেফিনেটলি তোমার থেকে বেশি শক্তি নিতে হবে যদি তুমি দেহের অভ্যন্তরে কাজগুলো চালিয়ে যেতে চাও। এটা কি বুঝতে পারছো সবাই? দেখো তো একটু করে আমাকে বলো তো এই জিনিসটা বুঝতে পারছো কিনা। বিএমআর যদি প্রতিদিন 1500 ক্যালোরি হয়, এটা বলতে বোঝাবে তুমি যদি কিছু নাও করো তাও শরীরের যে মৌলিক কাজ আছে, মৌলিক কাজ কোনগুলা, নিঃশ্বাস নিচ্ছ, তারপরে হজম করতেছো, এইসব কাজ করার জন্য অন্তত 1500 ক্যালোরি তোমার শক্তি প্রয়োজন। এটা পারবা না আসলে পরীক্ষায়? একটু আমাকে জানাও তো এতটুকু বোঝা গেছে কিনা সবার। আশা করি এটা বুঝতে পারছো, কারো এখানে কোনো সমস্যা থাকার কথা না। ওকে, চলো নেক্সটে যাই। একটা কোয়েশ্চেন সলভ করি। বলতেছে কি, দেখো আমাদের যখন আমরা খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণের পরে আমাদের বিএমআর বেড়ে যায়, এর কারণ কি? দেখো তো, খাদ্য যখন আমরা গ্রহণ করি সেই খাদ্যটাকে হজম করা, শোষণ করা, বিপাক করা, এগুলোর জন্য আমার দেহের কি হয়, শক্তি খরচ হয় না। আর শক্তি খরচটাকেই তো আমরা বলতেছি বিএমআর, মানে যে পরিমাণ শক্তি খরচ হয় তাই বিএমআরটা বেড়ে যাবে। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমাদের খাদ্য গ্রহণের পর খাদ্যকে হজম, তারপর তোমার হচ্ছে আমাদের শোষণ ও বিপাক ক্রিয়া সম্পাদনের জন্য শরীরে কিছু অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়, কিছু অতিরিক্ত শক্তি ব্যয় হয়। তাই খাদ্য গ্রহণের পর শরীরের বিএমআর বেড়ে যায়। তাই খাদ্য গ্রহণের পর শরীরের বিএমআর বেড়ে যায়। এটা কি বুঝতে পারছো সবাই কেন বেড়ে যায়? একটু আমাকে জানাও তো, এটা বোঝা গেছে কিনা। খাদ্য গ্রহণের পর বিএমআর কেন বেড়ে যায়, এটা কি সবাই বুঝতে পারছি? আর একটা জিজ্ঞেস করছে বিএমআর কি, এখানে কি করবা, বিএমআর এর পূর্ণরূপ লিখবা।
আর বিএমআর এর ডেফিনেশনটা লিখে দিবা। এটা কিন্তু দুইটা কোয়েশ্চন, একটা কোয়েশ্চন না, এখানে দুইটা কোয়েশ্চন। সো দুইটা তোমার আলাদা আলাদা রিটার্নে থাকতে পারে, আমি একসাথে দিয়ে দিছি। পূর্ণরূপ আর সংজ্ঞা এগুলো দিয়ে দিবা, তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। এটা কি বোঝা গেছে সবার? বলো তো, এটা কি বোঝা গেছে সবার? এটা ওকে, আশা করি বুঝতে পারছো সবাই। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে কিন্তু বলতে পারো। আশা করি কারো কোনো ডাউট নেই, আশা করি বুঝতে পারছো সবাই এটা। তারপর যাই চলো আমরা। এরপর দেখো বলতেছে আপেলের সাথে কলা রাখলে আপেল তাড়াতাড়ি পেকে যায় কেন? আপেলের সাথে যদি আমরা কলা রাখি তাহলে আপেলটা পেকে যাবে কেন? ধরো তুমি যদি দুইটাকে পাশাপাশি রাখো, দেখা যাবে আপেল তাড়াতাড়ি পেকে যায়। এর কারণটা কি জানো? এর কারণটা হচ্ছে এই যে আমরা যে কলা নিই না, কলাকে পাকানোর জন্য একটা কেমিক্যাল ইউজ করা হয়। আমি যদি কি করতে চাই, কলাকে পাকাইতে চাই, কলাকে যদি আমি পাকাইতে চাই তাহলে একটা কেমিক্যাল ইউজ করা হয়, সেই কেমিক্যালের নাম হচ্ছে ইথিলিন। ইথিলিন ইউজ করা হয়। তাহলে কলাকে পাকানোর জন্য কি ইউজ করা হয়? কলাকে পাকানোর জন্য ইউজ করা হয় ইথিলিন। এখন তার মানে আমি কি করলাম? কলাকে পাকানোর জন্য আমি ইথিলিনকে ইউজ করলাম। তাহলে বলো তো ইথিলিনের পরিমাণ কোথায় বেশি আছে? ইথিলিনের পরিমাণ বেশি আছে হচ্ছে আমার কলার মধ্যে। তো যখন তুমি আপেলকে পাশে রাখবা, আপেলকে যখন কি করবা, পাশে রাখবা, তখন কি হবে? কলা থেকে ইথিলিন গুলা ব্যাপন প্রক্রিয়ায়, কলা থেকে ইথিলিন গুলা ব্যাপন প্রক্রিয়ায় কই চলে যাবে? এই ব্যাপন প্রক্রিয়ায় চলে যাবে আপেলের কাছে। তখন আপেল কি হবে? আপেল তখন পেকে যাবে। দেখো তো বুঝছো কিনা? এটা পাকার কারণ কি আমি তোমাকে বলি। আমরা যখন আমরা পাকাই, তখন কলাকে পাকানোর সময় কি করা হয়? কলাকে পাকানোর টাইমে আমরা এখানে ইথিলিন ইউজ করি। কি যুক্ত করি? কলাকে পাকানোর সময় আমরা ইথিলিন ইউজ করি। তাহলে কি হয়? এই ইথিলিনটা কি করে? এই ইথিলিনটা ব্যাপন প্রক্রিয়াতে কলা থেকে আপেলে চলে যায়। ইথিলিনটা কি হয়? ব্যাপন প্রক্রিয়াতে কলা থেকে আপেলে চলে যায়। আর এর ফলে কি হয় বলতো? এটা তোমার আপেলটা তখন পেকে যায়। এটা কি বোঝা গেছে? দেখো বুঝছো কিনা জিনিসটা, কেন এটা তাড়াতাড়ি পাকে। হোপফুলি সবাই বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই। ওকে, দেখো এখন এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা একটু ইম্পর্টেন্ট। এটা পড়ার আগে একটা জিনিস আমরা পড়ি চলো, সেটা হলো ভিটামিন আছে কিছু, মনে রাখবা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আমরা মনে রাখবো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। আর আরেক ধরনের ভিটামিন থাকে যারা পানিতে দ্রবণীয়, আরেকটা থাকে যারা পানিতে দ্রবণীয় ভিটামিন। দুই ধরনের ভিটামিন আছে, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। দুইটা ওয়ার্ড মনে রাখবা। সেটা কি ওয়ার্ড? চর্বিতে দ্রবণীয় ভিটামিন কারা, এটা মনে রাখার জন্য মনে রাখবা ও ক্যাডা, ও ক্যাডা। আর পানিতে দ্রবণীয় ভিটামিন মনে রাখার জন্য মনে রাখবা ডাব্লিউবিসি। মানে কোন কোন ভিটামিন গুলা পানিতে দ্রবণীয় সেটা মনে রাখার জন্য মনে রাখবা ডাব্লিউবিসি, আর চর্বিতে দ্রবণীয় মনে রাখার জন্য রাখবা তুমি হচ্ছে ওকেডা। ওকেডা থেকে আসলে কি বোঝা যায়? দেখো এই যে ও দেখতেছো, এটা মানে হচ্ছে অয়েল, মানে চর্বি বা ফ্যাট বা অয়েল। এখানে হচ্ছে এটা দ্বারা বোঝাবে ভিটামিন কে, এটা দ্বারা বোঝাবে ভিটামিন ই, এটা দ্বারা বোঝায় ভিটামিন ডি, এটা দ্বারা বোঝায় ভিটামিন এ। ঠিক আছে? আচ্ছা, আর ডাব্লিউবিসি থেকে ডাব্লিউ থেকে বোঝাবে ওয়াটার, মানে পানিতে দ্রবণীয়, কে ভিটামিন বি আর ভিটামিন সি। এটা থেকে কিন্তু মাঝে মাঝে এমসিকিউ জিজ্ঞেস করে যে নিচের কোন ভিটামিন গুলা পানিতে দ্রবণীয়, কোনগুলা ইথিলিনে দ্রবণীয়, আর কোনটা চর্বিতে দ্রবণীয়। ওকে ওকে, চলো নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সট এখন আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে বিভিন্ন যে ভিটামিন আছে, দেখো কয়েক প্রকারের ভিটামিন আছে, আমি তোমার দেখাই কি কি ভিটামিন আছে। চলো আমি দেখানোর চেষ্টা করি কি কি ভিটামিন আছে। ভিটামিন এ আছে, বি এর মধ্যে আবার অনেকগুলো আছে, যেমন বি1 আছে, তারপরে বি2 আছে, তারপরে তোমার বি6 আছে, তারপরে তোমার বি12 আছে, সি আছে, ডি আছে, ভিটামিন ই আছে, ভিটামিন কে আছে। অনেকগুলো কিন্তু ভিটামিন আছে। প্রত্যেকটা ভিটামিনের কিন্তু রাসায়নিক নাম আছে, প্রত্যেকটা ভিটামিনের কি আছে, এক একটা করে রাসায়নিক নাম আছে। আবার প্রত্যেকটা ভিটামিনের অভাবজনিত কিছু রোগও আছে, অভাবজনিত রোগ। এইটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কেমন? বাট সবগুলো ইম্পর্টেন্ট না, আমি তোমাকে দাগাই দিব যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট। দেখো ভিটামিন এ যেটা থাকে তার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। আর ভিটামিনের এ এর অভাবে কি হয়ে থাকে বলতো? রাতকানা রোগ হয়ে থাকে। আচ্ছা, ভিটামিন বি1 যেটা আছে তার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। আর এর অভাবে কি রোগ হয়ে থাকে? বি1 এর অভাবে হয়ে থাকে বেরি রোগ। কি রোগ হয় বলতো? বেরি রোগ হয়ে থাকে। ভিটামিন বি2 যেটা আছে এটার রাসায়নিক নাম হচ্ছে রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন। আর এটার অভাবে রোগ হয়ে থাকে যেটাকে আমরা বলি ডার্মাটিটিস। এটার অভাবে কি হয়ে থাকে? ডার্মাটিটিস হয়ে থাকে, যেটাকে আমরা জিহ্বার প্রদাহ বলি। এটাকে আমরা বলি জিহ্বার প্রদাহ, এটা বলে থাকি।
আচ্ছা, B6 যেটা আছে এটার রাসায়নিক নাম হচ্ছে আমাদের ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড এটাকে আমরা তোমার বলে থাকি কি বলতে, এটার অভাবজনিত যে রোগ তাকেও ডার্মাটিটিস বা জিহ্বার প্রদাহ বলা হয়ে থাকে। ডার্মাটিটিস বা জিহ্বার প্রদাহ বলা হয়ে থাকে। এগুলো একটু মনে রাখতে হবে, কেমন? এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, B12 এর একটা জিনিস ভুল লিখছি। B12 হচ্ছে ফলিক অ্যাসিড, আর B6 হচ্ছে তোমার পিরিডক্সল। B6 হচ্ছে তোমার পিরিডক্সল। এক্সট্রিমলি সরি ভাই, পিরিডক্সল। আচ্ছা, এটার অভাবে কি রোগ হয়? রক্ত শূন্যতা হয়ে থাকে। B12 এর অভাবে রক্ত শূন্যতা হয়ে থাকে। ওকে, সি যেটা আছে, সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। আর এটার অভাবে আমরা সবাই জানি সি এর অভাবে কি রোগ হয়ে থাকে? স্কারভি। সি এর অভাবে হয়ে থাকে স্কারভি রোগ। যেমন ডি এর অভাবে কি রোগ হয়ে থাকে? রিকেটস। রিকেটস রোগ হয়ে থাকে কার অভাবে? ডি এর অভাবে। আর এইটা রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এটা রাসায়নিক নাম হচ্ছে আমাদের ক্যালসিফেরল। আবার ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে আলফা টোকোফেরল। সবগুলো মনে রাখতে হবে না, আমি তোমাকে দাগাই দিচ্ছি কোনটা কোনটা মনে রাখতে হবে, একবার জাস্ট লিখে যায় আগে। আর এটার রাসায়নিক নাম হচ্ছে ফিলোকুইনন। ফিলোকুইনন সব তোমাকে মনে রাখতে হবে না। যেমন এখানে হয় রক্তক্ষরণ, আর এটার অভাবে হইতে পারে মাংসপেশিতে টান। এটার অভাবে হইতে পারে মাংসপেশিতে টান। ওকে, এবার আমি বলি সব তোমাকে পড়তে হবে না, আমি তোমার দাগাই দিই যে কোনটা কোনটা তোমার বেশি পড়তে হবে। দেখো, রেটিনল, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। তারপরে তোমার হচ্ছে যে রিবোফ্লাভিন, তারপরে তোমার হচ্ছে ফলিক অ্যাসিড, এই নামগুলো মনে রাখতে হবে। রোগের মধ্যে বেরি, এটা ভালো করে মনে রাখতে হবে। রাতকানা মনে রাখতে হবে, স্কারভি মনে রাখতে হবে, রিকেটস মনে রাখতে হবে। বাকিগুলো তুমি একবার রিডিং দিবা, বাকিগুলো তুমি স্কিপ করলেও পারবা। এটা একটু করে বলে একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোলা হইলে একটু আমাকে জানো, বা স্ক্রিনশট নিলেও হবে। বাট বললাম তো সব পড়া লাগবে না এখানে, সব এখানে তোমার পড়া লাগবে না। এই চ্যাপ্টার নোট করতে হবে না ভাই, এই চ্যাপ্টার নোট করার দরকার নেই। ওকে, চলো নেক্সটে যাই, আসো। হ্যাঁ, ওকে, চলো নেক্সটে যাই। বলো এটা কি হবে? ফলিক অ্যাসিড কোনটা হবে বলো তো? একটু আগে দেখাইছি ফলিক অ্যাসিড কোনটা হবে। হ্যাঁ, স্লাইড তো তোমাকে দিয়ে দিব, ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে তুমি স্লাইড পেয়ে যাবা, সো তোমার নোট করার দরকার নেই। ফলিক অ্যাসিড কোনটা হবে? B12 হবে কোনটা? ফলিক অ্যাসিড হবে। বলো কোনটার অভাবে বেরি রোগ হয়ে থাকে? কোনটার অভাবে বেরি রোগ হয়? বেরি রোগ হয় কার অভাবে? বেরি রোগ হয় B1 এর অভাবে। বেরি রোগ হয় কার অভাবে? B1 এর অভাবে। ওকে, বলো ভিটামিন এ যেটা আছে সেটা কি নামে পরিচিত? এটা হচ্ছে রেটিনল নামে পরিচিত। ভিটামিন এ হচ্ছে তোমার রেটিনল নামে পরিচিত আমাদের। ওকে, সো এর মাধ্যমে আমাদের টাইপ 1 শেষ। টাইপ 1 একটু বোরিং টাইপের ছিল, বাট টাইপ 2 যেটা আছে এটা কিন্তু ইন্টারেস্টিং। টাইপ 2 তে আমরা কি করব? প্রিজারভেটিভ এবং খাদ্য সংরক্ষণ কৌশল। কেমন? বললাম তো আজকে এগুলো একদম ছোট ক্লাস, আজকে কিন্তু বড় ক্লাস না। আজকে হচ্ছে যে জাস্ট আমরা যেগুলো শর্ট সিলেবাস আছে সেগুলো আমরা পড়ে ফেলবো। এই চ্যাপ্টারটা সহজ, বাট তুমি যদি নিজে থেকে বই পড়তে যাও দেখবে একটু কঠিন লাগতেছে তোমার কাছে। চলো শুরু করি। প্রিজারভেটিভ। প্রথম কথা, প্রিজারভেটিভ আমরা কেন ইউজ করি? প্রিজারভেটিভ ইউজ করার কারণ হচ্ছে, দেখো খাদ্য যে আমি প্রডিউস করতেছি সেটা তো একটা কস্টলি প্রসেস। সো সেই খাদ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি ইউজ করতে পারবো না। তাই সেই খাদ্যটাকে যেন দীর্ঘদিন ইউজ করতে পারি আমরা, এই কারণে আমরা কিছু অল্প পরিমাণে, সেটা হইতে পারে কৃত্রিম প্রিজারভেটিভ, হইতে পারে প্রাকৃতিক প্রিজারভেটিভ, আমরা অ্যাড করি, মানে কিছু কেমিক্যাল আমরা অ্যাড করি। এটা অ্যাড করার ফলে কি হয়? এটা অ্যাড করার ফলে খাদ্যের মানটা দীর্ঘদিন ধরে বজায় থাকে। বাট খেয়াল রাখতে হবে অল্প পরিমাণে যোগ করতে হবে, কারণ বেশি পরিমাণে যদি যোগ করো তাহলে মেইন খাদ্যের উপাদানই নষ্ট হয়ে যাবে, মেইন খাদ্যের টেস্ট থাকবে না। বুঝতে পারছো? ওকে, এখন কোশ্চেন হচ্ছে খাদ্য নষ্ট হয় কি কারণে? খাদ্য নষ্ট হওয়ার কারণ কয়টা বলো তো? 3টা। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। খাদ্য নষ্ট হওয়ার কারণ কয়টা? খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে 3টা। কি কি কারণে নষ্ট হইতে পারে? এই যে বিভিন্ন ধরনের জীবাণু, জীবাণু বলতে কারা কারা আছে? ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড, এদের প্রভাবে নষ্ট হইতে পারে। এনজাইম বা উৎসেচক দ্বারাও নষ্ট হইতে পারে। এনজাইম বা উৎসেচক কি করে জানো? এনজাইম বা উৎসেচক যেটা করে তারা জারণ প্রক্রিয়া ঘটায়, মানে অক্সিজেনের সাহায্যে তারা জারণ প্রক্রিয়া ঘটায়। তাহলে একটা জিনিস তুমি আমাকে বলো, জারণ ঘটলেও কিন্তু খাবার নষ্ট হয়, আর জারণ ঘটার জন্য দায়ী কে? অক্সিজেন। তাহলে অক্সিজেনও কিন্তু মানে ইনডাইরেক্টলি খাদ্য পচনের জন্য দায়ী। আচ্ছা, ধাতব আয়ন, ধাতব আয়ন গুলো কি করে? তেল চর্বিযুক্ত যে খাদ্যগুলো আছে সেগুলোতে জারণ ঘটায়। তাহলে ধাতব আয়নও কিন্তু খাদ্যের মানে খাদ্য নষ্ট হওয়ার জন্য দায়ী। তাহলে খাদ্য নষ্ট হওয়ার জন্য কারা কারা দায়ী আছে? একটা হচ্ছে জীবাণু দায়ী আছে, জীবাণুর মধ্যে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এরা দায়ী। এরপর হচ্ছে এনজাইম বা উৎসেচক, এরা কিভাবে নষ্ট করে খাদ্যকে? এরা জারণ বিজারণ ঘটানোর মাধ্যমে নষ্ট করে। আর জারণ বিজারণ ঘটাতে সাহায্য করে কি? অক্সিজেন। জারণ ঘটাতে সাহায্য করে কি? অক্সিজেন। তাহলে অক্সিজেনও কিন্তু ইনডাইরেক্টলি খাদ্যকে নষ্ট করে। ধাতব আয়ন, ধাতব আয়ন কি করে? তেল চর্বিযুক্ত যে খাদ্য আছে সেখানে জারণ বিয়োজন ঘটায়, এভাবে করে খাদ্য নষ্ট হয়।
আচ্ছা, আরেকটা জিনিস তুমি এখানে মনে রাখতে পারো, সেটা হলো আমাদের যে খাদ্য আছে সেখানে যদি কোনো কারণে পানি উপস্থিত থাকে, আমাদের যে খাদ্য আছে সেখানে যদি কি থাকে, পানি উপস্থিত থাকে, তাইলেও সেই খাদ্যটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যদি পানি উপস্থিত থাকে। অথবা যদি পরিবেশের তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয় বা এর বেশি হয়, বাট এটা তো সবচেয়ে বেশি সুইটেবল টেম্পারেচার, কোনটা? 30 থেকে 45, এটা সবচেয়ে সুইটেবল টেম্পারেচার। বা এর বেশি তাপমাত্রা যদি হয়, দেখো সবচেয়ে সুইটেবল টেম্পারেচার হচ্ছে এটা। যদি খাদ্যের মধ্যে পানি উপস্থিত থাকে আর টেম্পারেচার যদি 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয় বা এর কিছুটা বেশি হয়, তাহলে এই পরিবেশটা ব্যাকটেরিয়ার বৃদ্ধি হওয়ার জন্য, ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার জন্য খুবই উপযোগী। এটা ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার জন্য, ধরো ত্বরান্বিত বানানটা হয়নি, ত্বরান্বিত হওয়ার জন্য উপযোগী, এই কন্ডিশনটা উপযোগী। কেমন? আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি ভালো করে বুঝো, সেটা কি? সেটা হচ্ছে এটা, দেখো দেখাচ্ছি। তাহলে বলো তো, কোন পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত জন্মাইতে পারে? যদি সেখানে খাদ্যের মধ্যে পানি উপস্থিত থাকে বা টেম্পারেচার যদি 30 থেকে 45 ডিগ্রি বা এর বেশি হয়, তাহলে আমরা এটা বলতে পারি, যদি খাদ্যে পানি থাকে, এটাও কিন্তু ইনডাইরেক্টলি খাদ্যকে পচানোর জন্য দায়ী। আবার এই টেম্পারেচারটা যদি থাকে খাদ্যের, এটাও কিন্তু খাদ্যকে পচানোর জন্য ইনডাইরেক্টলি দায়ী। তাই ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি, একটা হচ্ছে খাদ্য থেকে পানি শুকিয়ে ফেলতে পারি, আমরা খাদ্যকে শুষ্ক করে ফেলতে পারি, আর একটা হচ্ছে ফ্রিজিং করতে পারি। অথবা আমরা অম্লীয় পরিবেশ তৈরি করতে পারি। অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া থাকতে পারে না। অম্লীয় পরিবেশে কি করতে পারে না? ব্যাকটেরিয়া থাকতে পারে না। হ্যাঁ, এই ক্লাসটা ভার্সিটির জন্য মোর দ্যান এনাফ। দেখো, তাহলে ব্যাকটেরিয়া মারা যায় কখন বলো তো? দেখো, ব্যাকটেরিয়া মারা যাবে কখন? ব্যাকটেরিয়া মারা যাবে কখন? মারা যায় হচ্ছে যদি তুমি পিএইচ মানটা << 4.5 করে ফেলো, অথবা তুমি যদি অম্লীয়, মানে আলটিমেটলি এটাই তো অম্লীয় পরিবেশ তৈরি করো, আর তুমি যদি সেখানে অম্লীয় পরিবেশ তৈরি করো। এই জন্য ব্যাকটেরিয়া মারার জন্য সবচেয়ে ভালো একটা প্রিজারভেটিভ হইলো ভিনেগার। তাই ভিনেগারকে উত্তম সংরক্ষকও বলা হয়ে থাকে। দেখো তো এই জিনিসটা বুঝছি কিনা, আমি তোমাকে সামারি করি। সামারিতে বলতেছি তোমাকে এরকম, যে খাদ্য নষ্ট হওয়ার জন্য 3টা কারণ দায়ী। একটা হচ্ছে জীবাণু, একটা এনজাইম বা উৎসেচক, একটা হচ্ছে ধাতব আয়ন। তো ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার জন্য আবার যে 2টা কারণ দায়ী, সেটা হচ্ছে একটা হচ্ছে পানির উপস্থিতি, আর একটা হচ্ছে এই টেম্পারেচারটা। এই 2টা জিনিস থাকলে ব্যাকটেরিয়া বৃদ্ধি ত্বরান্বিত হয়। আর ব্যাকটেরিয়াকে যদি আমি মারতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে পিএইচটাকে 4.5 এর কমায় নিয়ে আসতে হবে, বা অম্লীয় পরিবেশ তৈরি করতে হবে। ধাতব আয়ন কি? ধাতব আয়ন নরমালি হচ্ছে আমাদের ওই যে অবস্থান্তর মৌলগুলোকে আমরা বোঝাচ্ছি, অবস্থান্তর আয়নগুলা। ধাতব আয়ন বলতে আমরা অবস্থান্তর আয়ন বোঝাচ্ছি এখানে, অবস্থান্তর আয়ন। তাহলে এখানে একটু লিখে রাখিও, অবস্থান্তর ধাতব আয়ন, অবস্থান্তর। ওকে, আমাকে বলো যে এই পৃষ্ঠাটা একটু বোঝা গেছে কিনা? এইটা একটু মনে থাকবে তোমাদের, এটা একটু মনে থাকবে, একটু করে আমাকে জানাও তো, এটা এতটুকু বোঝা গেছে কিনা সবার। যারা ফেসবুকে দেখতেছো তোমরাও কিন্তু একটু জানাও, আমি কিন্তু তোমাদের কমেন্ট এখানে পড়তেছি। ওকে, চলো নেক্সটে যাই। হ্যাঁ, বল এটা কি হবে? খাদ্যের পচন ঘটার কারণ কি? পচন ঘটার কারণ পানি না থাকা। না, পানি থাকা হচ্ছে পচন ঘটার কারণ। এটা বলছে পানি না থাকা, এটা গেলে হবে না। ভাইরাস জন্মানো এই কারণে পচতে পারে, তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের বেশি এই কারণে পচতে পারে। তাহলে এখানে আনসার হবে কোনটা? 2 এবং 3 আনসার হবে, 2 এবং 3 এটা আনসার হবে। তারপর দেখো, বলো খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা? এটা কি হবে আনসার? খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা? অন্যতম সহায়ক হচ্ছে আমাদের অক্সিজেন। পচনের জন্য অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন। ওকে, সো এইবার খাদ্যকে আমরা সংরক্ষণ করব। খাদ্যকে আমরা যখন সংরক্ষণ করব, আমরা 2 ধরনের প্রিজারভেটিভ ইউজ করতে পারি। দেখো বলতেছে কি, আমরা খাদ্যকে যখন আমরা সংরক্ষণ করব, এই পিডিএফ তোমাকে আমি দিয়ে দিব, সো নোট করার এখান থেকে দরকার নেই, তুমি পিডিএফ থেকে দেখে নিবা। আমরা 2 ধরনের সংরক্ষক ইউজ করি, 2 শ্রেণীতে বিভক্ত। কি কি আছে? একটা হচ্ছে প্রাকৃতিক ফুড সংরক্ষণ, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, আর একটা হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। দেখো, খাদ্য সংরক্ষণ করার জন্য আমরা 2 ধরনের প্রিজারভেটিভ ইউজ করি। একটা হচ্ছে আমাদের কি বলতো কৃত্রিম ফুড প্রিজারভেটিভস, একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। তো এখানে দেখো একটা জিনিস, প্রিজারভেটিভ সেটা প্রাকৃতিক হোক বা কৃত্রিম হোক, আলটিমেটলি জিনিসটা তো মূল উপাদানকে একটু হলেও ইফেক্ট করবে, তাই কিনা বলতো? মানে যে তোমার যে মেইন খাবার,
তোমার যে মেইন খাবার, হ্যাঁ নতুন পিএইচ আমি দেখাবো, টেনশন নিও না, ভিনেগারের পিএইচ। দেখো আমাকে একটা জিনিস বলো, সেটা কৃত্রিম ফুড প্রিজারভেটিভ হোক বা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ হোক, ডেফিনেটলি এটা খাদ্যের মান একটু হইলেও কমানোর কথা। মানে হ্যাঁ একদম অল্প ইউজ করলে কিছুটা চেঞ্জ হয় না, বাট তারপরে যদি আমি কোনো কারণে এই প্রিজারভেটিভ ইউজ করা ছাড়া যদি সংরক্ষণ করতে পারি, সেটা বেটার না? এই জন্য আমরা প্রিজারভেটিভ ইউজ করা ছাড়া খাদ্যকে শুষ্ক করার মাধ্যমে অথবা খাদ্যকে ওই যে ফ্রিজিং করি না আমরা, নিম্ন তাপমাত্রায় রেখেও কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। মানে একটা জিনিস হচ্ছে খাদ্যকে সংরক্ষণ তুমি দুইভাবে করতে পারো। একটা হচ্ছে ফুড প্রিজারভেটিভের মাধ্যমে। ফুড প্রিজারভেটিভ আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার কৃত্রিম ফুড প্রিজারভেটিভ, একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। এছাড়াও প্রিজারভেটিভ অ্যাড করা ছাড়াও তুমি যদি কোনো কারণে খাদ্যবস্তুটাকে শুষ্ক করে ফেলো, তাহলে সেখানে আর পানি থাকবে না, পানি না থাকলে ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে না। অথবা তুমি যদি খাদ্যটাকে নিম্ন তাপমাত্রায় নিয়ে আসো, এভাবেও তুমি খাদ্যকে সংরক্ষণ করতে পারবা। আমরা যেটা করবো, আগে এই দুটা নিয়ে আগে প্রথমে ডিসকাশন করব, পরে আমরা প্রিজারভেটিভ নিয়ে আলোচনা করব। আমাকে বলো এই পৃষ্ঠাটা পড়াগুলো বুঝছো কিনা, এই পৃষ্ঠার পড়াগুলো বুঝছো কিনা? ওকে, তাহলে চলো আমরা আগে এই দুটা নিয়ে চলো আলোচনা করি। একটা তো আমরা আলোচনা করবো পানি শুষ্ককরণ, শুষ্ককরণটা নিয়ে আলোচনা করবো। শুষ্ককরণটা যদি বুঝতে চাই, একটা টপিক আছে যাকে আমরা বলি পানি সক্রিয়তা, এটা আগে বুঝতে হবে এটা কি জিনিস, তাহলে তুমি শুষ্ককরণটা আইডিয়া পেয়ে যাবে। দেখো পানি শুষ্কতা কি জিনিস আমি তোমাকে একটু করে বলি। ধরো তুমি এখানে একটা ঘর, মানে তোমার এটা তোমার হচ্ছে রুম। এই রুমের মধ্যে ধরো তুমি এখানে একটা খাবারকে রাখছো, হইতে পারে সেটা আপেলকে রাখছো, হইতে পারে তুমি এখানে একটা আপেল রাখছো, এখানে একটা আপেল রাখছো। ওকে, এখন দেখো এখানে কিন্তু জলীয় বাষ্প আছে। এই যে ঘরের মধ্যে কি আছে, এখানে জলীয় বাষ্প আছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে জলীয় বাষ্প। খাদ্যবস্তুর চারপাশে কি থাকবে, জলীয় বাষ্প থাকবে। আচ্ছা এই যে খাদ্য, এই খাদ্যের মধ্যেও কিন্তু কিছুটা পানি আছে, এখানেও কিন্তু কি থাকবে, খাদ্যেও কিন্তু কিছুটা পানি আছে, পানি আছে। এখন পানি সক্রিয়তার ডেফিনেশন কি জানো? এইগুলো তো আমরা পরে আসতেছি। পানি সক্রিয়তাকে আমরা AW দিয়ে প্রকাশ করি। পানি সক্রিয়তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? AW। এই যে ওয়াটার অ্যাক্টিভিটি, এটাকে সংক্ষেপে AW দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এটার আগে সূত্রটা তোমাকে লেখাই দিই, পরে দেখবে ডেফিনেশন তুমি বুঝে গেছো। AW এটার মান হচ্ছে, এটা হয়ে থাকে খাদ্যে পানির পরিমাণ, খাদ্যে পানির পরিমাণ। দেখো এটা হয়ে থাকে খাদ্যে পানির পরিমাণ, পানির পরিমাণ ডিভাইডেড বাই খাদ্যের চারপাশে জলীয় বাষ্পের পরিমাণ, খাদ্যের চারপাশে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ। তাহলে জিনিসটা বুঝো, AW যেটা আছে, AW ডেফিনেশন কি? AW ডেফিনেশন হচ্ছে কোন একটা খাদ্যে পানির পরিমাণ আর খাদ্যের চারপাশে তোমার হচ্ছে আমাদের এখানে জলীয় বাষ্পের পরিমাণের যে অনুপাত, সেটাকে আমরা কি বলে থাকি? পানি সক্রিয়তা বা AW বলি। যেমন দেখো ডেফিনেশন এখানে বলে দিচ্ছে, পানি বা জলীয় বাষ্পের পরিমাণ খাদ্যের মধ্যে থাকা এবং খাদ্যবস্তুর চারপাশে পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণের যে অনুপাত, তাকে আমরা পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি বলে থাকি। এবার তুমি আমাকে বলো তো, যদি একদম শুষ্ক খাদ্য হয়, একদম যদি কি হয়, শুষ্ক খাদ্য হয়, সেখানে সেই খাদ্যে পানির পরিমাণ কত আসবে বা AW এর মান কত আসবে? শুষ্ক খাদ্যে AW এর মানটা 0 হবে না। দেখো তো এখানে যদি একদম শুষ্ক খাদ্য নাও, সেই শুষ্ক খাদ্যে যেগুলো ড্রাই ফ্রুট থাকে, যেগুলো কারা থাকে, যেগুলো ড্রাই ফ্রুটস, যেগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটে কি থাকে বলতো? AW এর পরিমাণটা কিন্তু 0 হবে। কেন 0 হবে? কারণ সেখানে পানির পরিমাণ নাই। পানির পরিমাণ না থাকলে তোমার হচ্ছে এখানে AWটা 0 হয়ে যাবে। এটা যদি 0 হয় তাহলে এটাও 0 হয়ে যাবে। এটা আমরা মনে রাখবো। আর একটা জিনিস আমরা মনে রাখবো, AW এর যে মান আছে সেটা 0 থেকে সবসময় বড় হবে, 1 পর্যন্ত হইতে পারে। তার AW এর মানটা 1 থেকে কখনো বড় হয় না, এটা 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে। এটা কি হয়ে থাকে? 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে। কেন হয় না হয় এগুলো জানার দরকার নাই, বাট 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে, এটা মনে রাখবা। দেখো তাহলে পানি বাষ্পহীন সম্পূর্ণ শুষ্ক বস্তুতে AWটা 0, আর পানি না থাকলে সেখানে অণুজীব জন্মাইতে পারে না, এটা মনে রাখবা। তার মানে AW 0 হলে সেটা কিন্তু ভালো। তাহলে AW এর মান কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? AW এর মান বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কম হওয়া ভালো। বেশি হলে কিন্তু খারাপ। দেখো এবার একটা জিনিস দেওয়া আছে এখানে, এখানে সবগুলো শিখা লাগবে না, আমি তোমাকে দেখাই দিই কোনটা কোনটা তোমার শিখা লাগবে। দেখো এখানে ফার্স্টে কি বলছে, দেখো ফার্স্টে বলতেছে যদি AWটা 0 হয় তাহলে এটা দ্বারা কি বোঝাবে? খাদ্যবস্তু সম্পূর্ণ শুষ্ক, সম্পূর্ণরূপে শুষ্ক। AW এর মান যদি 0.6 থেকে ছোট হয়, একটা জিনিস আছে দেখো কৌটাজাতকরণ, একটা টার্ম আছে এখানে দেখো কৌটাজাতকরণ। ভাই কৌটাজাতকরণ বলতে কি বোঝায়? তোমরা দেখবা বিদেশে, এটা বাংলাদেশে একটু কম ইউজ হয়, বাট বিদেশে অনেক বেশি ইউজ হয়। দেখবা স্যালমন ফিশকে কোটাজাতকরণ করে সংরক্ষণ করতেছে, বা যে সকল মাছকে মানে সিজন অনুযায়ী পাওয়া যায় না, সেগুলোকে কিন্তু কি করে বলতো? ক্যানিং করে। সেই ক্যানিং কে আমরা বলতেছি কোটাজাতকরণ। তো কোটাজাতকরণ করার জন্য
ডেফিনেটলি খাদ্যের এডাব্লিউ এর মানটা যেটা আছে সেটার মানটা 0.6 থেকে কম রাখতে হবে। 0.6 এর কম রাখলেই সেটাকে তুমি কোডাজাতকরণ করতে পারবা। আচ্ছা, তাহলে এই জন্য একটা জিনিস বলা হয় যে এডাব্লিউ এর আদর্শ মান কত। এডাব্লিউ এটার আদর্শ মান কত, মানে কোন মানটা হইলে সেটা সব থেকে ভালো, সেটা হচ্ছে এডাব্লিউ এর মান যদি লেস দেন 0.6 হয় তাহলে সেটা সব থেকে ভালো হয়ে থাকে। আর আরেকটা এডাব্লিউ এর ব্যাপারে ইনফরমেশন আমরা কি মনে রাখবো, এডাব্লিউ যেটা আছে এর মান কম হওয়া ভালো, এর মান কম হওয়া ভালো, কারণ এর মান যত বেশি হবে তত আসলে খাদ্যবস্তুতে পানির পরিমাণ বাড়তেছে, আর পানির পরিমাণ বাড়লে কি হবে, সেখানে অণুজীব জন্মাবে, ভাইরাস জন্মাবে। দেখো যখন এডাব্লিউ এর মানটা এটা থেকে বড় হয়ে যাবে তখন সেখানে ছত্রাক জন্মাবে, এটা থেকে বড় হয়ে গেলে ইস্ট জন্মাবে, এটা থেকে বড় হয়ে গেলে ব্যাকটেরিয়া জন্মাবে। তোমাকে এতগুলো মনে রাখতে হবে না, তোমাকে মনে রাখতে হবে শুধু প্রথমটা, তোমাকে মনে রাখতে হবে শুধু সেকেন্ডটা, আর এটা মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া জন্মাবে কোনটার জন্য, এডাব্লিউ এর মানটা যদি 0.9 থেকে বড় হয়। আর এটা তো তোমাকে অলরেডি শিখাইছি যে এডাব্লিউ এর মানটা 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে। আর ব্যাকটেরিয়া, ইস্ট এবং ছত্রাক এগুলোর প্রতিরোধের জন্য অবশ্যই এডাব্লিউ এর মানটা কি থাকতে হবে, কম রাখতে হয়। তাহলে এডাব্লিউটা কি বুঝতে পারছি আমরা সবাই? এডাব্লিউটা বলো তো, এডাব্লিউটা কি সবাই বুঝতে পারছি আমরা? ওকে, তারপর দেখো, তারপর এবার আসো আমরা ওই যে শুষ্ককরণে আলোচনা করতেছিলাম। তো এই যে দেখো একটা জিনিস, এই যে এখানে তুমি দেখতে পারতেছো এইখানে এগুলোকে আমরা বলি ড্রাই ফ্রুট, এই যে দেখো খেজুরকে আমরা একদম শুকাই ফেলছি বা মোরব্বা এগুলোকে একদম শুকাই ফেলছি। এখানে বেসিক্যালি যেটা করি, এখানে যে খাবারের পৃষ্ঠতল আছে, এখানে যে খাবারের পৃষ্ঠতল থাকে, খাবারের পৃষ্ঠতল, এটাকে আমরা একদম শুকাই ফেলি, এটাকে আমরা কি করে ফেলি, একদম শুকাই ফেলি পৃষ্ঠতলটাকে। এই কারণে কি হয় বলতো, এই খাবারের পৃষ্ঠতলকে যদি আমরা শুষ্ক করে ফেলি তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে কি করতেছি, এর যে এডাব্লিউ এর মান আছে সেটাকে আমরা জিরোর কাছাকাছি নিয়ে আসতেছি বা জিরো করে ফেলতেছি। তো এই জিনিসটাকে আমরা বলি কেস হার্ডেনিং করা, এটাকে আমরা কি বলি, কেস হার্ডেনিং করা বলি। মানে কেস হার্ডেনিং মানে কি, যে তুমি শুটকিকেও আমরা করে থাকি, শুটকি কিসমিস এগুলোকে আমরা সেম কাজই করি। কেস হার্ডেনিং মানে হচ্ছে তুমি খাবারের যে পৃষ্ঠতল আছে সেটাকে তুমি জিরোর কাছাকাছি নিয়ে আসবা আর শুষ্ক করে ফেলবা। দেখো এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো বস্তুর পৃষ্ঠতলকে শুষ্ক করে ফেলা হয় এবং অনার্দ্র করে ফেলা হয় যাতে কোনো অণুজীবের জন্ম নিতে না পারে। আমরা কাদের ক্ষেত্রে কেস হার্ডেনিং করি বা শুষ্ককরণ করি এটা একটু মনে রাখতে হবে। শুটকি, কিসমিস এবং খেজুরে নরমালি কেস হার্ডেনিং বা শুষ্ককরণ করা হয়ে থাকে। এটা আমরা কেন করি, কারণ এটা যদি করি আমরা তাহলে কি হবে, খাদ্যবস্তুর উপরিতলটা, বহিতলটা শক্ত হয়ে যাবে। এর ফলে কি হবে, এখানে পানি প্রবেশ করতে পারবে না, এখানে জলীয় বাষ্প খাদ্যবস্তুর ভিতরে প্রবেশে বাধা পায়, ফলে এখানে অণুজীব জন্মাইতে পারবে না। এই জন্য আমরা শুষ্ককরণ করে ফেলি। ওকে, এটা কি বোঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই? পৃষ্ঠতল বলতে এই যে দেখো এটা হচ্ছে পৃষ্ঠতল, কোনটা পৃষ্ঠতল দেখাচ্ছি, দাঁড়াও একটা সেকেন্ড। এই যে দেখো এটা হচ্ছে পৃষ্ঠতল, এই যে এটা উপরের তলটা, এই যে এগুলো হচ্ছে উপরের তলটা হচ্ছে পৃষ্ঠতল, এই উপরের তলটা হচ্ছে পৃষ্ঠতল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পৃষ্ঠতল। দেখো বুঝছো কিনা, বুঝা গেছে জিনিসটা, পৃষ্ঠতলটা? হ্যাঁ, ওকে চলো নেক্সটে যাই। নেক্সটে যাই, এটা কি সবাই বুঝতে পারছি আমরা? একটু আমাকে জানাও, আমরা নেক্সটে যাবো। এটা কি সবাই বুঝা গেছে? একটু আমাকে তাড়াতাড়ি জানাইতে হবে। এটা কি সবার পারবা? আশা করি পারবা, কারো এখানে কোনো সমস্যা নেই। চলো নেক্সটে যাই। নেক্সট দেখো, নেক্সট আমরা বললাম শুষ্ককরণের মাধ্যমে তো আমি খাদ্যকে সংরক্ষণ করতে পারি, এছাড়া আবার আমরা কিন্তু খাবারকে নিম্ন তাপমাত্রায় এনেও সংরক্ষণ করতে পারি। নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফ্রিজিং এর মাধ্যমে, আর একটা হচ্ছে ডিপ ফ্রিজিং এর মাধ্যমে। তোমরা নিশ্চয়ই দেখছো যে আমাদের যে বাসা বাড়িতে ফ্রিজ থাকে সেখানে দুইটা সেকশন থাকে, একটাতে কিন্তু ডিপ ফ্রিজ মানে সেখানে বরফ হয়, আর একটা শুধু ফ্রিজিং। ফ্রিজিং এ টেম্পারেচার রাখা হয় 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু বরফ হয় না। আর ডিপ ফ্রিজিং এ কিন্তু টেম্পারেচার রাখা হয় -5 থেকে -18। এটা ইম্পর্টেন্ট, ফ্রিজিং এ টেম্পারেচার কত থাকে আর ডিপ ফ্রিজিং এ টেম্পারেচার কত থাকে, এটা একটু মনে রাখবে, একবার রিডিং দিবে তাহলে পারবা। তারপর দেখো এবার আসতেছি আমরা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কারা আছে। দেখো দেখো আমি তোমাকে বলি, এগুলো তোমার বই পড়া লাগবে না, বইয়ের যে ইম্পর্টেন্ট লাইন সব আমি এখানে তুলে দিছি, সো তুমি স্লাইড পড়লেই চলবে খালি। দেখো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কারা, খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, চিনি এটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল এরা হচ্ছে সবাই প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এই হলুদ যেটা আছে, হলুদ হলুদ হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, কি বলতো, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা পচন কাজে বাধা দিবে, যেটা কি করবে, পচন কাজে বাধা দিবে। আমাকে তুমি বলো তো অক্সিডেন্ট মানে কি? অক্সিডেন্ট মানে হচ্ছে জারণ করা। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট কার বিরুদ্ধে কাজ করবে? জারণের বিরুদ্ধে কাজ করবে। তাহলে জারণের অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, তাহলে জারণের বিরুদ্ধে কাজ করে সে কি করবে, পচন কাজটাকে বাধা দিবে। ওকে, আচ্ছা তারপর দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে খাদ্য লবণ আর চিনি দেখতেছো না,
খাদ্য লবণ আর চিনি হচ্ছে সবচাইতে পুরাতন খাদ্য সংরক্ষক। ওকে, দেখো লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ যেটা আছে, লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে আমরা বলি কিউরিং। খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কি বলা হয়? কিউরিং বলা হয়। লবণ দ্বারা আমরা কাদেরকে সংরক্ষণ করি? মাছ, মাংস, কাঁচা ফল, শাকসবজি, এগুলোকে আমরা কিউরিং এর মাধ্যমে সংরক্ষণ করতে পারি। এছাড়াও কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই, গাজর, কাঁচামরিচ, এগুলোকে সংরক্ষণ করতে পারি। বাট এত কিছু তোমার পড়া লাগবে না। তোমার যেটা পড়া লাগবে সেটা হইলো সোডিয়াম ক্লোরাইড দ্বারা যে তুমি খাদ্য সংরক্ষণ করো, এই প্রসেসটাকে বলা হয় কিউরিং। কিউরিং বলা হয়, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা মনে রাখতে হবে, আমরা যখন কিউরিং করি তখন আমরা কোন দ্রবণ ইউজ করি? আমরা সোডিয়াম ক্লোরাইডের 15 থেকে 20% দ্রবণ, গাঢ় দ্রবণ, অথবা 7 থেকে 8% দ্রবণ ইউজ করে থাকি। মানে কিউরিং এর টাইমে আমরা 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ বা 15 থেকে 20% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ইউজ করে থাকি। এই জিনিসটা এমসিকিউতে আসবে। এটা কি পারা যাবে নাকি পারা যাবে না? বলো তো একটু করে। এটা কি পারবা নাকি পারবা না? পারবা আশা করি। এবার দেখো সরিষার তেল কি করে জানো? সরিষার তেল দ্বারা যখন আমরা সংরক্ষণ করি, সরিষার তেল কিন্তু খাদ্যকে আর্দ্রতা মুক্ত করে ফেলে। এই আর্দ্রতা মুক্ত করার মাধ্যমে সে কিন্তু খাদ্যকে সংরক্ষণ করে। আচ্ছা, এরপর দেখো চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ। চিনি দ্বারা আমরা যখন চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ করব, সেই ক্ষেত্রে আমরা চিনির যে দ্রবণ, কত পার্সেন্ট দ্রবণ ইউজ করি এটা ইম্পর্টেন্ট। আমরা 65 থেকে 70% দ্রবণ ইউজ করে থাকি। সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে চিনি কি করে। চিনি কি করে দেখো, এই যে খাদ্যের যে ব্যাকটেরিয়া কোষ যেগুলো আছে, ব্যাকটেরিয়া কোষের যে জলীয় অংশ থাকে সেটাকে চিনি শোষণ করে ফেলে। চিনি কি করে? চিনি কি করে ব্যাকটেরিয়ার যে জলীয় অংশ থাকে, সে ব্যাকটেরিয়া কোষের জলীয় অংশকে অসমোসিস প্রণালীতে শোষণ করে বা অবিশ্রবণ প্রণালীতে শোষণ করে নেয়, ফলে ব্যাকটেরিয়াটা বিনষ্ট হয়ে যায়। তাহলে একটা জিনিস বলো তো, কোনটা দ্বারা খাদ্য সংরক্ষণে বা চিনি কোন প্রক্রিয়ায় খাদ্যকে রক্ষা করে? চিনি কোন প্রক্রিয়ায় খাদ্যকে রক্ষা করে? চিনি অসমোসিস প্রক্রিয়াতে, অসমোসিস প্রক্রিয়াতে খাদ্যকে রক্ষা করে। কিউরিং আর পিকলিং এর মধ্যে পার্থক্য কি? কিউরিং মানে হচ্ছে তুমি যদি খাদ্য লবণ দ্বারা খাদ্যকে সংরক্ষণ করো, আর পিকলিং মানে হচ্ছে তুমি আচার তৈরি করার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করো। জলীয়, হ্যাঁ, ওই যে ব্যাকটেরিয়া যে জলীয় অংশ থাকে সেটাকে আমরা বলে থাকি, সেটাকে সরাই ফেলে বা সেটাকে শোষণ করে নিয়ে চিনি হচ্ছে খাদ্যকে সংরক্ষণ করে থাকে। দেখো কিউরিং আর পিকলিং কিন্তু ডিফারেন্ট। কিউরিং হচ্ছে খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতি, আর পিকলিং হচ্ছে আচার তৈরি করার মাধ্যমে খাদ্য সংরক্ষণ পদ্ধতি। এটা হচ্ছে পিকলিং। কেমন? ওকে, যাই হোক, দেখো আমরা চাইলে আচার তৈরির মাধ্যমে খাদ্য সংরক্ষণ করতে পারি। আচার তৈরির মাধ্যমে খাদ্য সংরক্ষণ আমরা বলি পিকলিং করা। আচ্ছা দেখো একটা জিনিস, সেটা হইলো যে আমরা পিকলিং করার সময় সরিষার তেল ইউজ করতে পারি, কারণ সরিষার তেল দিয়ে আমি আচার বানাতে পারি। আবার আমরা চাইলে ভিনেগার দিয়েও কিন্তু কি করতে পারি? ভিনেগার কি জিনিস? ভিনেগার হচ্ছে ডিটেলসে পড়াবো। 6 থেকে 10% এই যে অ্যাসিডিক অ্যাসিড যেটা থাকে তার দ্রবণকে আমরা ভিনেগার বলি। ভিনেগার দিয়ে আমি কিন্তু এটাকে পিকলিং বলতে পারি। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমরা যে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করি, সে খাদ্য সংরক্ষণ পদ্ধতির নাম কি? কেউ বলতে পারবা? আমরা যে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করি, সেই খাদ্য সংরক্ষণ পদ্ধতির নাম কি হবে? ভিনেগার দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করলে, ভেরি গুড, তার নাম হবে পিকলিং করা। কেন? কারণ ভিনেগার দিয়ে আমরা আচার তৈরি করার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করতেছি। আশা করি বুঝতে পারছো। বলো যারা ফেসবুকে দেখতেছো, ভেরি গুড, পিকলিং। হ্যাঁ, তাহলে চলো নেক্সটে যাই। আসো নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সটে আমরা এই যে মোম, এইগুলো তোমরা নিজে পড়ে নিবা। মানে মোম দ্বারাও খাদ্য সংরক্ষণ করা যায়। কোন খাদ্য সংরক্ষণ করা যায়? আপেল। আপেলকে মোম দ্বারাও খাদ্য সংরক্ষণ করা যায়। আচ্ছা, এবার আসো আমরা এখন আলোচনা করব আমাদের কৃত্রিম ফুড প্রিজারভেটিভ নিয়ে। কৃত্রিম ফুড প্রিজারভেটিভ কি জিনিস? তিন ধরনের কৃত্রিম ফুড প্রিজারভেটিভস আছে। একটা হচ্ছে কি বলতো, দেখো কৃত্রিম ফুড প্রিজারভেটিভস গুলা 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের কি কি আছে? দেখো ফার্স্টে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল। দেখো বলতো মাইক্রোবিয়াল কথার অর্থ কি? মাইক্রোবিয়াল কথার অর্থ হচ্ছে অণুজীব। মাইক্রোবিয়াল কথার অর্থ কি? মাইক্রোবিয়াল কথার অর্থ হচ্ছে অণুজীব। অণুজীব কারা কারা হয়? ওই যে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড এরা। আচ্ছা, অক্সিডেন্ট, এটা অর্থ আমরা বলতে পারি জারণ। অক্সিডেন্টের অর্থ বলতে পারি জারণ। ওকে, ভালো কথা। আচ্ছা, এবার দেখো ফার্স্টে আমাকে বলো মাইক্রোবিয়াল মানে হচ্ছে অণুজীব। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল কার বিরুদ্ধে কাজ করবে? অ্যান্টিমাইক্রোবিয়াল কার বিরুদ্ধে কাজ করবে? অণুজীবের বিরুদ্ধে কাজ করবে। অ্যান্টিঅক্সিডেন্ট এটা কার বিরুদ্ধে কাজ করবে? খাদ্যকে জারণ হইতে দিবে না, জারণ হওয়া থেকে রক্ষা করবে। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে অণুজীবের বিরুদ্ধে কাজ করবে, অণুজীবের বিরুদ্ধে কাজ করে খাদ্যকে সংরক্ষণ করবে। আর অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হচ্ছে জারণের বিরুদ্ধে কাজ করে খাদ্যকে সংরক্ষণ করবে। কিলিটিং এজেন্ট কি করে জানো? কিলিটিং এজেন্ট যেটা করে সেটা হইলো এই যে ধাতবায়ন যেগুলো ছিল না, অবস্থান্তর মৌলের ধাতবায়ন, অবস্থান্তর ধাতবায়ন যেগুলো ছিল, অবস্থান্তর
যে ধাতব আয়ন আছে। বলতো অবস্থান্ত ধাতব আয়ন গুলা কোন ধরনের বন্ধন গঠন করে? তোমাদেরকে তো পালোই ভাই পড়ানোর কথা মৌলের পর্যাবৃত্ত ধর্মে। অবস্থান্ত ধাতু যেগুলো থাকে, অবস্থান্ত ধাতুগুলা কোন ধরনের বন্ধন গঠন করে? অবস্থান্ত ধাতুগুলা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে না? তোমরা কখনো দেখছো? তারা কিন্তু কি করে, এই যে ধরো আয়রন 2+, এটা কিন্তু কি করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। দেখবে এখানে সিএন এর সাথে যুক্ত হয়ে এরকম কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন, তাহলে তারা কি করবে? এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, রাইট? তো এই যে অবস্থান ধাতুগুলা যেগুলো আছে, এরা যদি মুক্ত থাকে, এরা যদি কি থাকে? মুক্ত থাকে, তাহলে কি করে? এরা মুক্ত থাকলে এরা কিন্তু খাদ্য, ওই তেল চর্বিযুক্ত খাদ্যের জারণ ঘটায়। যদি কোনো কারণে আমি এখানে সন্নিবেশ বন্ধন গঠন করে দিতে পারি, কার সাথে? এটার সাথে, তাহলে এই কিন্তু মুক্ত যেতে পারবে না। কথাটা বুঝতে পারছো? মানে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। ধরো যদি এগুলো না থাকতো, কোনগুলা? এই যে এগুলা, চিন্তা করে দেখো, ধরো এগুলো নাই, ধরো এগুলো নাই, এগুলো ধরো নাই, তাহলে না থাকলে কি হবে? না থাকলে এ হচ্ছে মুক্ত অবস্থায় আছে না? এই অবস্থান ধাতব আয়নটা, অবস্থান্ত ধাতব আয়ন, এ কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে। তাহলে এ কি করবে? এ তেল চর্বির সাথে যুক্ত হয়ে তেল চর্বিকে জারণ করাই দিবে। কিন্তু যদি কোনো কারণে এটাকে আমি আটকাই ফেলতে পারি, যদি কোনো কারণে কি করতে পারি, আমি এটাকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আটকাই ফেলতে পারি, তাহলে এ কি আর তেল চর্বিকে জারণ করাতে পারবে? বলতো এ কি আর তেল চর্বিকে জারণ করাতে পারবে? যদি আমি আটকাই ফেলি, এটাকে নড়তে চড়তে না দিই, তাহলে কিন্তু জারণ করতে পারবে না। তো এই কিলিটিক এজেন্ট কি করে? কিলিটিক এজেন্ট যেটা করে, এই যে এই অবস্থান্ত ধাতব আয়নের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে ওই অবস্থান ধাতব আয়নকে আর নড়তে চড়তে দেয় না। এর ফলে সেটা আর তেল চর্বিকে জারণ ঘটাতে পারে না। তাহলে কি বুঝতে পারছি কার কাজ কি? অ্যান্টিমাইক্রোবিয়ালের কাজ হচ্ছে তারা অণুজীবের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে তারা জারণের বিরুদ্ধে কাজ করে, আর কিলিটিক এজেন্টের কাজ হচ্ছে তারা অবস্থান্ত ধাতব আয়নের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তোমার হচ্ছে কি করে বলতো, এটাকে খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করে। এমসিকিউ করাবো, আগে তো থিওরি পড়াইনি তোমাকে, এমসিকিউ প্রতিটা টাইপের পরে এমসিকিউ করাবো। আচ্ছা এবার আসো, ফার্স্টে আমরা আলোচনা করবো এখন প্রত্যেকটাকে নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, যে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কি করবে? তারা অণুজীবের বিরুদ্ধে, অণুজীবের কোষ ধ্বংস করে, খাদ্যের পচন রোধ করে। এখন দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, এদের উদাহরণগুলো কি কি আছে দেখি আসো, এক্সাম্পল গুলা, এদের এক্সাম্পল গুলো চলো দেখি আসা। এক্সাম্পল গুলো অনেক ইম্পর্টেন্ট। প্রথমে আছে আমাদের 1 নাম্বার এক্সাম্পল হচ্ছে বেনজোইক অ্যাসিড ও সোডিয়াম বেনজোয়েট। বেনজোইক অ্যাসিড ও সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম বেনজোয়েট। 2 নাম্বার হইতে পারে আমাদের পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম সরবেট, এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালের উদাহরণ। 3 নাম্বার হইতে পারে আমাদের সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও সাইট্রেট লবণ, ও সাইট্রেট লবণ 3 নাম্বার। তারপর তোমার 4 নাম্বার হইতে পারে নাইট্রেট ও নাইট্রাইট লবণ। 5 নাম্বার হইতে পারে আমাদের সালফাইড ও সালফার ডাইঅক্সাইড, তারপরে তোমার সালফার ডাইঅক্সাইড গ্যাস। এরপর হইতে পারে তোমার হচ্ছে আমাদের, ভালো করে লক্ষ্য করে দেখো, ইথানোয়িক অ্যাসিড CH3COOH। আর 7 নাম্বার হইতে পারে হচ্ছে আমাদের প্যারাবেন। আচ্ছা একটা কনফিউশন এখানে ক্লিয়ার করে দিই, দেখো যদি তোমাকে ইথানোয়িক অ্যাসিড বলে বা অ্যাসিডিক অ্যাসিড বলে, সে কিন্তু তোমার কি বলতো আমাদের এখানে কৃত্রিম প্রিজারভেটিভ। বাট আরেকটা যেটা আছে না, ভিনেগার, দেখছো তোমরা ভিনেগারও কিন্তু এই যে 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিড থাকে বা ইথানোয়িক অ্যাসিড থাকে। এ কিন্তু হচ্ছে আমার প্রাকৃতিক, এ কিন্তু কি, এ কিন্তু আবার প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, এ কিন্তু প্রাকৃতিক। এটা একটু ক্লিয়ার রাখবা। সেটা কি, যদি তোমাকে শুধুমাত্র অ্যাসিডিক অ্যাসিড বলে তাহলে সেটা কিন্তু কৃত্রিম ফুড প্রিজারভেটিভস, আর তোমাকে যদি বলে ভিনেগার সেটা কিন্তু প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, এটা মনে রাখবা। আচ্ছা তাহলে এই উদাহরণগুলো একটু তোমাকে মুখস্থ রাখা লাগবে। কি কি আছে? বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম বেনজোয়েট, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়ামের সরবেট, সাইট্রিক অ্যাসিড এবং সাইট্রেট লবণ, নাইট্রেট এবং নাইট্রেট লবণ, সালফাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস, ইথানোয়িক অ্যাসিড এবং প্যারাবেন। সো চলো প্রত্যেকের একটু একটু কাজ দেখে আসি আমরা। কি এখানে সবগুলো মুখস্থ রাখা লাগবে না, যেটা যেটা মনে রাখা লাগবে সব আমি তোমাকে পড়াচ্ছি।
বা আমি তোমাকে দাগাই দিব, সব মুখস্থ রাখা লাগবে না, এত দাগানো লাইন থেকে ভয় পাওয়ার কিছু নাই, যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো প্রথম কথা, এই সোডিয়াম বেনজোয়েট আর বেনজোইক অ্যাসিডের সংকেত চিনো না এমন কেউ আসো? যেমন দেখো এটা হচ্ছে বেনজোইক অ্যাসিডের সংকেত, আর একটা হাইড্রোজেনকে সোডিয়াম দিয়ে রিপ্লেস করে দিলে এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েটের সংকেত। চিনো না? ওই আসো তুমি, সংকেত চিনো না? তাহলে কি করছো ইন্টারে? ইন্টারে কি করছো? এই দুইটা সংকেত যদি না চিনো তাহলে জৈব যৌগ পড়তে তোমার অবস্থা ভয়াবহ হবে, ভয়াবহ হবে যদি এই দুটো সংকেত তুমি না চিনো। কেমন? যদি এই দুটো সংকেত না চিনো তাহলে তুমি জৈব যৌগ বুঝতে গিয়ে তোমার অবস্থা ভয়াবহ হবে, কারণ এগুলো একদম বেসিক সংকেত। ওকে, আশা করি তুমি চিনো, মানে এটা প্যারা নেওয়ার কিছু না, এসব করে তুমি চিনো বেনজোইক অ্যাসিড এবং সোডিয়াম বেনজোয়েট। বেনজোইক অ্যাসিডের সংকেত হচ্ছে জাস্ট বেনজিনের উপরে COH থাকে, আর সোডিয়াম বেনজোয়েট হচ্ছে CON থাকে। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখো, এখন এখানে এতগুলো লাইন লাগানো আছে, সব পড়া লাগবে না? সব পড়া লাগবে না, কি পড়া লাগবে আমি তোমাদের বলতেছি। দেখো এদের দ্বারা আমরা কোন টাইপের খাদ্যকে সংরক্ষণ করি জানো? প্রক্রিয়াজাত খাবার যেগুলো আছে, অর্থাৎ চানাচুর, চিপস, বিভিন্ন ধরনের পনির, সালাদ, বিভিন্ন ফলের আচার, টমেটো সস, মানে যেগুলো তুমি প্যাকেটজাত খাবার যেগুলো আছে, এগুলোকে আমরা এই যে এই দুটো দ্বারা সংরক্ষণ করি। এতগুলো লাইন এগুলো একটাও পড়া লাগবে না। কি পড়া লাগবে? শুধুমাত্র আমরা এদের দ্বারা কি করি? প্রক্রিয়াজাত যেগুলো খাবার আছে, প্রক্রিয়াজাত খাবার মানে প্যাকেটজাত যে খাবারগুলো আছে, এগুলাকে আমরা এদের দুইটা দ্বারা সংরক্ষণ করি, সোডিয়াম বেনজোয়েট এবং বেনজোইক অ্যাসিড। এতটুকু কি তুমি মনে রাখতে পারবা? বলো, এটা মনে রাখতে পারবা খালি, বাকিগুলো পড়ার দরকার নেই। আর যদি খুব ইচ্ছা করে তাহলে আরেকটা জিনিস মনে রাখতে পারো, যদি খুব ইচ্ছা করে, সেটা হইলো এদের সর্বাধিক ব্যবহার মাত্রা, সেটা কত? 0.1%, মানে এর বেশি ইউজ করা যাবে না। যদি 0.1%, এর বেশি ইউজ করা যাবে না। আর কিছু মনে রাখার দরকার নেই। বলতো এটা কি পারা যাবে? এতগুলো জিনিস পড়া লাগবে না, শুধু মনে রাখবা বেনজোইক অ্যাসিড আর সোডিয়াম বেনজোয়েট দিয়ে প্রক্রিয়াজাত খাবার সংরক্ষণ করা যায়। প্রক্রিয়াজাত খাবার কোনগুলা? ওই যে চিপস, এরা হচ্ছে প্রক্রিয়াজাত খাবার। এরপর দেখো, এবার আসো ওই যে বলছিলাম পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়ামের সরবেট। এখান থেকে কি মনে রাখতে হবে? এখান থেকে মনে রাখতে হবে একটা জিনিস, সরবিক অ্যাসিডের সংকেত। এটা মনে রাখতে পারবা না? সরবিক অ্যাসিডের সংকেত C6H8O2, এটা একটু মনে রাখতে হবে। তাহলে সরবিক অ্যাসিডের সংকেত মনে রাখতে হবে। এটা তো সরবিক অ্যাসিডের আণবিক সংকেত, আর এটা হচ্ছে সরবিক অ্যাসিডের গাঠনিক সংকেত। অনেক সময় ওই যে গ্রিটেনের মধ্যে তোমাকে গাঠনিক সংকেতটা লিখতে বলতে পারে, তো এটা একটু মনে রাখবা। যেমন এটার আইউপ্যাক নাম হচ্ছে এটা। এগুলো তোমাকে এখন একটু কঠিন লাগবে, বাট আমরা যখন অর্গানিক পড়াই দিব তখন দেখবে এগুলো সহজ লাগতেছে। সো এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই এখন, মানে এই লাইন দুটা নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই, এগুলো তুমি অর্গানিকে পড়াই দিব আমরা। বাট জাস্ট মনে রাখবো সরবিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা, আর এটা সরবিক অ্যাসিডের গাঠনিক সংকেত এটা, আর তোমার হচ্ছে আমাদের এটার নামকরণ হচ্ছে এটা। এত কিছু মনে রাখার দরকার নেই। কি মনে রাখতে হবে জানো এখান থেকে? এই যে এই সরবিক অ্যাসিড দ্বারা আমরা কাদেরকে সংরক্ষণ করি? আমরা বিভিন্ন ধরনের বেকারি সামগ্রী সংরক্ষণ করি। এদের দ্বারা আমরা কি করি বলতো? এদের দ্বারা আমরা বেকারি সামগ্রী সংরক্ষণ করি। তাহলে আগেরটা কি ছিল? প্যাকেটজাত খাবার, এটা হচ্ছে বেকারি সামগ্রী। তাহলে এটা থেকে কি মনে রাখবা? সরবিক অ্যাসিডের সংকেত, গাঠনিক সংকেত, এর আইউপ্যাক নাম, আর এখান থেকে মনে রাখবা জাস্ট বেকারি সামগ্রী সংরক্ষণ করা হয়। তাহলে এগুলো একবার রিডিং দাও, বাকি লাইনগুলো পড়ার দরকার নেই, বাকি লাইনগুলো পড়ার দরকার নেই। ওকে, দ্বিদন্তি লিগ্যান্ড কি জিনিস? দ্বিদন্তি লিগ্যান্ড হচ্ছে এরকম যে লিগ্যান্ড গুলা মানে এমন একটা যৌগ যেখানে ধরো নর্মালি কি হয়, আমরা যে লিগ্যান্ড গুলো আমি তোমাদেরকে পড়াই সেখানে একটা যৌগ থেকে একটা মাত্র শুধুমাত্র সন্নিবেশ বন্ধন হয়, আর দিগন্তে যেখানে আছে সেখানে দুটো সন্নিবেশ বন্ধন গঠিত হয় ওইখানে একটা যৌগ থেকেই। কেমন? চলো নেক্সটে যাই। ওইটা এখন পড়া লাগবে না। দেখো এখানের মধ্যে কোনটা পড়া লাগবে? এখানের মধ্যে দাঁড়াও আমি দেখি, এখানের মধ্যে না, এখানের মধ্যে কিছু পড়ার দরকার নেই। ওকে, এখান থেকে দেখো, এখান থেকে কিছু পড়ার জিনিস আছে, নাইট্রেট ও নাইট্রাইট। এটা থেকে মনে রাখবা মাংস ও মাংসজাত খাদ্য সংরক্ষণে কি ইউজ করা হয়? নাইট্রেট এবং নাইট্রেট লবণ ইউজ করা হয়। তাহলে কি মনে রাখবা? মাংস ও মাংসজাত খাদ্য, মাংস ও মাংসজাত খাদ্য সংরক্ষণে কোনটাকে ইউজ করি আমরা? নাইট্রেট লবণ বা নাইট্রেট লবণ। তাহলে আমি তোমাকে রিপিট করি, বেনজোইক অ্যাসিড আর সোডিয়াম বেনজোয়েটকে আমরা কোথায় ইউজ করি? প্যাকেটজাত খাবারে। আমরা সরবেটকে কোথায় ইউজ করি? বিভিন্ন ধরনের ওই বেকারি সামগ্রীতে। আমরা নাইট্রেট এবং নাইট্রেট লবণকে কোথায় ইউজ করি? মাংসজাত খাবার সংরক্ষণে। দেখো বলো, এইটা যেটা আছে না নাইট্রেট, এটা যদি তুমি বেশি পরিমাণে ইউজ করো, বেশি পরিমাণে ইউজ করলে এখানে ক্যান্সার কোষ সৃষ্টি হইতে পারে। এটা যদি বেশি পরিমাণে ইউজ করো তাহলে এখানে কি হইতে পারে? ক্যান্সার রোগ সৃষ্টি হইতে পারে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড থেকে কি মনে রাখবা? এখান থেকে মনে রাখবা বিভিন্ন ধরনের যে ফলের রস, মদ, এগুলো সংরক্ষণের জন্য আমরা কি ইউজ করে থাকি? সালফার ডাইঅক্সাইডকে আমরা ইউজ করে থাকি।
তাহলে আমাদের এর মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়ালটা শেষ। আচ্ছা, আমি যে লাইনগুলো দাগাই দিছি এগুলো কি তোমাদের মনে থাকবে? যে লাইনগুলো আমি তোমাদেরকে দাগাই দিছি এগুলো কি তোমাদের মনে থাকবে? একটু আমাকে জানাও তো। যে লাইনগুলো দাগাই দিছি এগুলো কি তোমাদের মনে থাকবে? মনে রাখতে হবে, কেমন? আমি কিন্তু সব তোমাকে পড়তে বলতেছি না, আমি বলছি শুধু আমার দাগানো লাইনগুলো তুমি পড়বা। এমসিকিউ করাবো ভাই, একটু ধৈর্য ধরো, শেষ করতে দাও আগে। দেখো এবার আসে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? জারণের বিরুদ্ধে কাজ করে। জারণ অক্সিজেনও জারণ ঘটাতে পারে, আবার যে ফ্রি রেডিক্যাল থাকে না, ফ্রি রেডিক্যাল গুলো জারণ ঘটাতে পারে। তাই এই দুজনের বিরুদ্ধে কাজ করবে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট দুই টাইপের হয়ে থাকে। দেখো অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে, অ্যান্টিঅক্সিডেন্ট এরা দুই টাইপের হয়ে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট এরা দুই টাইপের হয়ে থাকে। একটা আছে এই যে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা আছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। আরেকটা আছে কি O2 শোষণকারী বা অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। একটু যদি দেখো এখানের মধ্যে এই যে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা, এদের উদাহরণ হচ্ছে BHA, BHT, তারপরে TBHQ, তারপরে হচ্ছে প্রোপাইল গ্যালেট। এরা হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। কেমন? এরা হচ্ছে কি মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। আর অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা? এটা হচ্ছে তোমার এই যে আমাদের ভিটামিন সি, তারপরে তোমার হলো বিটা ক্যারোটিন, তারপরে তোমার হচ্ছে ভিটামিন ই এবং সালফাইড লবণ। তাহলে এখানে উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তাহলে দেখো তোমাকে বলি অ্যান্টিঅক্সিডেন্ট দুই প্রকারের হয়ে থাকে। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা? এরা। আর বিভিন্ন ধরনের যে ভিটামিন থাকবে তারা হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা একটু করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তুলে রাখতে পারো। এটা একটু করে বিভিন্ন ধরনের ভিটামিন যেগুলো, এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে বিভিন্ন ধরনের যে ভিটামিন থাকবে ভিটামিন গুলো হচ্ছে অক্সিজেন শোষণকারী, আর যারা ভিটামিন না তারা হচ্ছে মুক্তমূলক শোষণকারী। এরা কি? এরা মুক্তমূলক শোষণকারী। একটু মনে থাকবে এটা। এটা একটু তোলা হইলে আমাকে বলো বা একটু দেখা হইলে আমাকে বলো। আমি এরপরে যেটা করব রিটেনের জন্য এইগুলোর সংকেতগুলো ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এই সংকেতগুলো লাগবে না, বাট রিটেনের জন্য এদের সংকেতগুলো ইম্পর্টেন্ট। তাই আমি সংকেতগুলো লিখে দিব। রিটেনের জন্য এদের সংকেতগুলো ইম্পর্টেন্ট, তাই আমি রিটেনের জন্য এই সংকেতগুলো লিখে দিব ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য। সো আমি যাই নেক্সটে যাই, চলো নেক্সটে যাই। আসো নেক্সটে দেখো, আমরা এখন দেখবো প্রথম সংকেত ছিল আমাদের বিএইচএ। এটার এখন যেটা পড়াবো এটা শুধুমাত্র রিটেনে লাগবে, এমসিকিউ তো লাগবে না। আগের পৃষ্ঠাটা এমসিকিউ ছিল, এটা মনে রাখবা। বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল হয়ে থাকে। হাইড্রোক্সি এনিসল। ঠিক আছে? এটার দেখো আমি তোমাকে বলি এটা চিত্রটা দেখতে কিরকম হয়। দুইটা জিনিস একসাথে আঁকি। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে বিএইচটি। আরেকটা কি আছে? বিএইচটির পূর্ণরূপ হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। দেখো হাইড্রোক্সি টলুইন। তাহলে এই দুটার পূর্ণরূপগুলো মনে রাখা লাগবে। কেমন? টলুইন এই পূর্ণরূপগুলো একটু মনে রাখা লাগবে। কি কি আছে পূর্ণরূপ? একটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল, একটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। কিভাবে আঁকবা আমি তোমাদের শিখাই দিই। ফার্স্টে তুমি কি করবা? দুইটা বেনজিন আঁকবা। দুইটা কি নিবা? বেনজিন নিবা। দেখো দুইটা এখানে বেনজিন নিবা। এই ধরে বেনজিন নিচ্ছে এখানে। কেমন? ধরে এখানে বেনজিন নিছি, সেই বেনজিন নিলাম। নেয়ার পরে দেখো কি করবা, এখানে একটা OH দিবা। দেখো বেনজিন নেওয়ার পরে কি করবা? বেনজিন নেওয়ার পরে এই জায়গাতে একটা OH কে দিবা, এই জায়গায় একটা CH3, তারপরে 3 দিবা। এতটুকু দিতে পারবা? দেখো কি করছি। ওই ব্রেক দিব না, কিসের ব্রেক? এটা 2 ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাবে। ব্রেক দিলে তো তুমি ক্লাসটা 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে। এটা ছোট চ্যাপ্টার, ব্রেক দিব না। এক ইয়াতে শেষ করে ফেলি, ব্রেক দিব না। কেমন? আর একটা টাইপ আছে শুধুমাত্র আমাদের, ব্রেক দিব না। 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে ব্রেক দিলে কি হবে? এটা 2.5-3 ঘন্টা চলে যাবে ক্লাসটা। দেখো ব্রেক দিলে মনোযোগ চলে যায়। দেখো ব্রেক দিব না। খেয়াল করো, এই এতটুকু আঁকবা। এতটুকু তুমি 2 জায়গার জন্য আঁকবা। এই সংখ্যাটা তুমি 2 জায়গার জন্য আঁকবা। এই 2 জায়গার জন্য ইটস দ্য সেম। এটার জন্য কি হবে? এটার জন্য জাস্ট এক্সট্রা করে এখানে তুমি একটা CH3 দিবা এনিসলের জন্য।
আর এই জায়গায় তুমি একটা এক্সট্রা করে CH3 দিবা, আর এই জায়গায় একটা এইটাকে রিপিট করবা, সি 3টা CH3 দিবা। এটা শুধুমাত্র রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। পারবা না এই দুটো সংকেত? এই দুটো সংকেত কি পারবা পরীক্ষা আসলে? এই দুটো সংকেত কি পারবা পরীক্ষা আসলে? আসলে ঘুমায় যাও, কিছু করার নাই। কারণ সবাই তো জেগে থাকবে না, সবাই তো টিকবে না। তো টিকতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে ভাই। যদি ঘুম আসে, ভিডিও পজ করে 10 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আসো চোখের মধ্যে, তারপরে ক্লাস করতে বসো, কোনো সমস্যা নাই। 10 সেকেন্ড একটু এদিক ওদিক গেলে কিছু হবে না, তুমি আবার টেনে নিতে পারবা। কেমন? কিন্তু জিনিসটা হচ্ছে যে তোমাকে পরিশ্রম করতে হবে ভাই। ঘুম আসলে ঘুম আসবে ভাই, ঘুম তো আসবেই। ঘুম তো আসার মতো জিনিস না? ঘুম আসা তো ভালো। অনেকে তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। তোমার যদি এমনি ঘুম আসে তাহলে তো ভালো জিনিস। কিন্তু ঠিক টাইমে ঘুমাইতে হবে, ক্লাসের টাইমে ঘুমাইলে চলবে না। ওকে, দেখো এরপরে আমরা যদি যাই, এটা নাম হচ্ছে আমাদের TBHQ। এরপরে যেটা সংকেত আছে আমাদের TBHQ, এটার পূর্ণরূপ হচ্ছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোক্সি এনিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল, সরি হাইড্রোক্সি কুইনন। ওকে, এটার পূর্ণরূপগুলো একটু মনে রাখবা। আর আরেকটা যেটা আছে আমাদের লাস্টে, ওটাকে একসাথে রেখে দিব আসো। ওটার নাম হচ্ছে আমাদের প্রোপাইল গ্যালেট। আরেকটা ছিল আমাদের লাস্টে প্রোপাইল গ্যালেট। এরা সবাই কি ছিল? এরা সবাই কিন্তু ওই যে মুক্তমূলক শোষণকারী আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট ছিল। কেমন? এরা সবাই মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, দেখো এটার সংকেত কিরকম হবে? দুটাতে তুমি বেঞ্জিন আঁকবা। ধরো বেঞ্জিন আঁকছো এখানে, এরপরে এখানেও তুমি বেঞ্জিন আঁকবা। এটা আঁকার পরে এখানে তুমি বেঞ্জিন এঁকে দিবা। দেখো এটার সংকেত টাকা সোজা, এটার সংকেত আঁকা সোজা। কোনটার সংকেত? এটার সংকেত। কিভাবে? এখানে তুমি OH দিবা আগের মতো তুমি এখানে C দিবা, তারপরে তুমি 3টা CH3 দিবা। জাস্ট সিম্পল, এখানে তুমি একটা করে OH অ্যাড করে দিবা, আর কিচ্ছু না। দেখো যদি এখানে OCH3 দাও, এটাকে তুমি বলছো BHA। যদি এইটা দাও CH3 আর এইটা অ্যাড করো, এটাকে তুমি বলছো BHT। আর যদি তুমি শুধুমাত্র এইটা অ্যাড করো, তাহলে এটাকে তুমি বলছো TBHQ। দেখো সিম্পল সংকেত। আর প্রোপাইল গ্যালেটে কি হয় জানো? প্রোপাইল গ্যালেটে এখানে একটা OH থাকে, এই জায়গায় একটা OH থাকে, এই জায়গায় একটা OH থাকবে। আর এখানে কি করবা? এই জায়গায় তুমি একটা COO দিয়ে একটা C3H7 দিয়ে দিবা, শেষ। এটা হচ্ছে প্রোপাইল গ্যালেটের সংকেত। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, চলো এগুলো একটু রিটার্নের জন্য মনে রাখতে হবে। বারবার বলতে গেলে MCQ তে লাগে না, রিটার্নের জন্য লাগে। এবার আসে কিলিটিং এজেন্ট। কিলিটিং এজেন্ট কি করবে? ওই তেল চর্বিতে যারা জারণ ঘটায়, যেমন কারা জারণ ঘটাবে? ওই যে অবস্থান ধাতু যেগুলো আয়ন আছে, এরা হচ্ছে তোমার জারণ ঘটাবে। এদের সাথে কি করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। সেই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে তারা কিন্তু কিলিটিং এজেন্ট গুলা সে তাদের জারণ প্রক্রিয়াটাকে বাধা দিবে। যেমন এখানে প্রথমে মনে রাখতে হবে এক্সাম্পল গুলা। এক্সাম্পল কি হতে পারে? যেমন EDTA, এটা হচ্ছে একটা কিলিটিং এজেন্ট, খুব ভালো কিলিটিং এজেন্ট। তারপর হচ্ছে ENA, এরপর হতে পারে তোমার হচ্ছে ফিনাইল হাইড্রাজিন, এরপর হতে পারে কি ফিনাইল হাইড্রাজিন, এরপর হতে পারে তোমার হচ্ছে মেলিক অ্যাসিড, এটাও কিন্তু কি হয় বলতো? ইডিটি আমাদের ইয়া হয়ে থাকে। এরপর হতে পারে আমাদের ফিউমারিক অ্যাসিড, আর সবার লাস্টে হতে পারে আমাদের সাইট্রিক অ্যাসিড। এটাও হচ্ছে আমাদের কিলেটিং এজেন্ট। এগুলো হচ্ছে কিলেটিং এজেন্টের উদাহরণ, সাইট্রিক অ্যাসিড। তাহলে এই উদাহরণগুলো একটু মনে রাখবা। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কিলেটিং এজেন্টের উদাহরণ বলো, তাহলে এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে কিলেটিং এজেন্টের উদাহরণ। ওকে, আচ্ছা, তাহলে একটু মনে থাকবে এগুলো হচ্ছে কিলেটিং এজেন্টের উদাহরণ। বাট এগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইডিটিএ। সবথেকে ইম্পর্টেন্ট কোনটা? সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইডিটিএ। এটার একটু সংকেত মনে রাখা লাগবে রিটার্নের জন্য। দেখো ইডিটিএ যেটা আছে, ইডিটিএ এটার পূর্ণরূপ হচ্ছে ইথিলিন। এটার পূর্ণরূপ কি? ইথিলিন ডাইএমিন টেট্রাএসিটেট। ইডিটি এর সংকেতটা অনেক ইম্পর্টেন্ট রিটার্নের জন্য, MCQ তে লাগবে না, বাট MCQ তে এটা তুমি পূর্ণরূপ মনে রাখতে পারো। আরেকটা MCQ তে জিনিস থাকে, লন পেয়ার কটা জিজ্ঞেস করে। তাহলে ইডিটি দিয়ে কি মনে রাখবা? ইথিলিন ডাইএমিন টেট্রাএসিটেট। এটার সংকেত কিরকম হয়ে থাকে আমি তোমারে বলি। ইথিলিন মানে কি? ইথিলিন মানে 2 কার্বন, ধরো CH2, তারপরে CH2।
দেখো ডাইএমিন মানে কি, দুটা নাইট্রোজেন থাকবে, তাহলে এখানে একটা নাইট্রোজেন দিবা, এখানে একটা নাইট্রোজেন দিবা। আমরা সবাই জানি নাইট্রোজেন একটা করে লন পেয়ার থাকে, নাইট্রোজেন একটা করে লন পেয়ার থাকে, নাইট্রোজেনের তিনটা হাত দিছো। দেখো তো এতটুকু সংকেত বুঝতে কারো কোনো সমস্যা আছে? এতটুকু সংকেত বুঝতে কারো কোনো সমস্যা আছে? দেখো তো ইথিলিন তাই 2 কার্বন, ডাইএমিন তাহলে দুটো নাইট্রোজেন, নাইট্রোজেনের লন পেয়ার দিছো, নাইট্রোজেনের তিনটা হাত দিয়ে দেখা দিয়েছে এখানে। ওকে, এসিডেট কি তোমরা চিনো? এসিডেট, এসিডেট কাকে বলে জানো? এসিডেট এই যে CH3COO মাইনাস, এটাকে বলে হচ্ছে এসিটেট। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে এসিটেট। এই যে CH3COO মাইনাস, এটাকে বলে হচ্ছে এসিটেট। বলো তো এখানে এসিডেট কয়টা থাকবে? এই যোগে এসিডেট কয়টা থাকবে? এই যোগে এসিডেট থাকে হচ্ছে চারটা। এই যোগে এসিডেট থাকবে কয়টা? 4টা। তাহলে 4টা তুমি দিয়ে দিবা। দেখো একটা তুমি এখানে, কিন্তু কিছু জিনিস তুমি লক্ষ্য করে দেখো, অলরেডি একটা বন্ড এখানে দিয়ে দিছো, তাহলে এখানে কিন্তু একটা CH2 হবে, এখানে কিন্তু CH3 হবে না। বুঝতেছো কিনা দেখো, এখানে কিন্তু CH2 হবে, এখানে CH3 হবে না, এখানে CH2 হবে। কেমন? কেন? এই কারণ এখানে CH3 হবে না কেন? কারণ একটা আগে থেকে এখানে একটা বন্ড আছে। এখানেও সেম, এখানে CH2 হবে, তারপরে তোমার COO মাইনাস হবে, এখানেও CH2 হবে, আর এখানেও COO মাইনাস হবে। দেখো এই অক্সিজেনের উপর লন পেয়ার থাকে একটা, এই অক্সিজেন একটা লন পেয়ার থাকে, এই অক্সিজেন একটা লন পেয়ার থাকে, এই অক্সিজেন একটা লন পেয়ার থাকে। তাহলে বলো তো EDTA তে টোটাল লন পেয়ার কয়টা থাকে? এখানে একটা লন পেয়ার, 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 এখানে একটা লন পেয়ার। তাহলে EDTA তে টোটাল লন পেয়ার মুক্ত যদি ইলেকট্রন থাকবে 6টা। এটা MCQ তে আসে। EDTA তে লন পেয়ার কয়টা থাকে? টোটাল 6টা থাকে, এটা একটু মনে রাখতে হবে। শেষ আমাদের এই যে টাইপ 2 শেষ, এখন আমাদের টাইপ 2 এর এমসিকিউ স্টার্ট হবে। বলো এটার আনসার কি হবে? টাইপ 2 পর্যন্ত আমাদের পড়া শেষ, এখন আমাদের টাইপ 2 এর এমসিকিউ। বল এটার আনসার কি হবে? EDTA লুইস অ্যাসিড না ক্ষার হবে? দেখো এখানে এ লন পেয়ার দিতে পারে, তাহলে লুইস বেস হবে। ওকে চলো তাই, অণুজীবের বৃদ্ধির জন্য কোনটা পরিবেশ উপযুক্ত? জলীয় পরিবেশ। আমরা সবাই জানি জলীয় পরিবেশ থাকলে কি হয়? অণুজীব বৃদ্ধি পাইতে পারে। কোনটা কৃত্রিম খাদ্য সংরক্ষক? দেখো তো কৃত্রিম খাদ্য সংরক্ষক কোনটা? সরিষার তেল তো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ছিল, সোডিয়াম বেনজোয়েট এটা ছিল কৃত্রিম খাদ্য সংরক্ষক। তারপর প্রিজারভেটিভ হিসেবে কোনটা ব্যবহার করা হয়? বলো তো এইটাকে কি প্রিজারভেটিভ? এটা ব্যবহৃত হয়, এটাও ব্যবহৃত হয়। আর আমি তোমাকে পড়াইছি, দেখো আজকেই পড়াইছি, এটাকে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে 1 এবং 2 হচ্ছে আনসার হবে, 1 এবং 2 হচ্ছে তোমার আনসার হবে। তারপর বলতো ফরমালিনে কি পরিমাণ মিথানেল থাকে? কি পরিমাণ থাকবে? 40%। অলরেডি আজকে তোমাকে পড়াইছি একদম শুরুর দিকে, 40% কি থাকে? 40% মিথানেল থাকে। তারপর কোনটা খাদ্য সংরক্ষক নয় বলতো? কোনটা খাদ্য সংরক্ষক নয়? ফরমালিন। ফরমালিনকে আমরা কি করতে পারবো না, খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা যাবে না। তারপর যাই, কোনটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা হবে? দেখো লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি হবে? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হবে। ঠিক আছে। তারপর কোনটা উত্তম খাদ্য সংরক্ষক? উত্তম খাদ্য সংরক্ষক হচ্ছে ভিনেগার। কেন ভিনেগার? কারণ একে তো ভিনেগার অম্লীয় পরিবেশ তৈরি করে, তারপর ভিনেগার কি হয় বলতো? কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এই ভিনেগার হচ্ছে অতি মানে ভালো। খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য পানি সক্রিয়তার মান কত হইতে হবে? এটাও তোমাকে আজকে পড়াইছি। তোমাকে এটা হচ্ছে 0.90 থেকে কি হইতে হবে? 0.90 থেকে বেশি হইতে হবে। ঠিক আছে। তারপর বলো কোনটা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে, ওই যে চিনি ছিল অসমোসিস প্রক্রিয়াতে সে পানিকে শোষণ করে ফেলে। ওকে, এরপর দেখো কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? আমরা জানি খাদ্য লবণ দ্বারা তুমি যদি খাদ্য সংরক্ষণ করো সেটাকে আমরা কি বলবো? কিউরিং বলবো। বলো কোনটা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট? কারা কারা ছিল? ওই যে BHA, BHT, TBHQ এগুলো ছিল মুক্তমূলক শোষণকারী। বিভিন্ন ধরনের ভিটামিন গুলো ছিল অক্সিজেন শোষণকারী, তাহলে এটা হবে মুক্তমূলক শোষণকারী। তারপর বলো তো সর্বিক অ্যাসিড কি জিনিস? প্রথম কথা লক্ষ্য করে দেখো, সর্বিক অ্যাসিড কিন্তু আমাদের কি ছিল? অ্যান্টি মাইক্রোবিয়াল ছিল, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট এটা হবে না, অ্যান্টিঅক্সিডেন্ট এটা হবে না। তাই সংকেত তোমার এটা জানা লাগবে না, এটা হবে না। যদি ডাবল ডাবল অপশন আছে তাহলে 1 এবং 2 হচ্ছে তোমার কাছে আনসার হবে। ঠিক আছে, অ্যান্টি মাইক্রোবিয়াল ছিল এটা, সো পুরোটা তোমাকে জানা লাগবে না। কেমন? তারপর খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটা? অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা হয়ে থাকে আমাদের? এই যে BHA, এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। কেমন? অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর বলো কোনটা প্রাকৃতিকের মধ্যে কোনটা প্রাকৃতিক হইতে হবে আবার অ্যান্টিঅক্সিডেন্ট হইতে হবে? কোনটা আছে বলো তো? প্রাকৃতিক আর অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা বলো?
প্রাকৃতিক আর অ্যান্টিঅক্সিডেন্ট ছিল হলুদ। হলুদকে আমরা কি বলতাম? প্রাকৃতিক ভাবে অ্যান্টিঅক্সিডেন্ট। পড়াইছিলাম, দেখো একদম শুরুতে পড়াইছি। হলুদ কি ছিল? এটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, আর সে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো, লিপিডের জারণ রোধ করার জন্য কাকে তুমি ব্যবহার করবা? দেখো, প্রথম কথা, জারণকে রোধ করবা। জারণকে কি করবা? জারণ রোধ করবা। জারণ রোধ করার জন্য কাকে ইউজ করতে হবে? দেখো তো, ফার্স্ট অফ অল, তার মানে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হবে। এটা কি হবে? অ্যান্টি অক্সিডেন্ট হবে। আচ্ছা, এখন দেখো, অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে এখানে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে? এখানে তো কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট, এখানে যাই তো, দাঁড়াও, অ্যান্টিঅক্সিডেন্টের এখানে আমরা যাই। একটা জিনিস দেখো, সালফাইড আছে এখানে, তাহলে ওই হিসাব করে এখানে এমটি রাখা যায়। এটা আসলে এমটি রাখা যায়, বাট তুমি চাইলে সালফার ডাইঅক্সাইডও দাগাইতে পারো। চাইলে কি করতে পারো? এমটি রাখা যায়, চাইলে সালফার ডাইঅক্সাইডও দাগাইতে পারো। কেমন? ওকে, তারপর বলো তো কি হবে? বিএইচএ এবং বিএইচটি দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা যাবে? কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা যাবে বিএইচএ এবং বিএইচটি দ্বারা? এরা জারণের বিরুদ্ধে কাজ করে। আর জারণ কারা করে? তেল চর্বি জাতীয় খাদ্য। তাহলে এরা তেল চর্বি জাতীয় খাদ্যের বিরুদ্ধে কাজ করবে। তারপর মাংস সংরক্ষণ করার জন্য কোনটা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? আজকেই পড়েছি তোমাকে। দেখো, নাইট্রেট লবণ যেগুলো থাকে বা নাইট্রেট, এগুলো হচ্ছে মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। পড়াইছি না? যেগুলো অতিরিক্ত ব্যবহারে ক্যান্সার হইতে পারে। তারপরে কোনটার অতিরিক্ত ব্যবহারে ক্যান্সার সৃষ্টি হইতে পারে? একটু আগে দেখাইছি তোমাকে, বলো এটা কি হবে? সোডিয়াম নাইট্রেট। এটার অভাবে, এটাতে কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে আমার ক্যান্সার হইতে পারে। তারপর চিপস, চানাচুর, এগুলাতে কোনটা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? বেনজোইক অ্যাসিড আর সোডিয়াম বেনজোয়েট। বেনজোইক অ্যাসিড আর সোডিয়াম বেনজোয়েট, দেখো 1 নম্বর অপশনে আছে সোডিয়াম বেনজোয়েট, এটা হচ্ছে আনসার। তারপর বলো, কোন পিএইচে খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না? হয় না কোনটাতে বলো তো? নষ্ট হয় না নাকি এটা হয়? আচ্ছা আচ্ছা, কোন পিএইচে খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হবে না? মানে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হবে না মানে কি? ব্যাকটেরিয়া মারা যাবে। এখানে কোন পিএইচে মারা যায় ব্যাকটেরিয়া? তাহলে 4.5 থেকে যদি কম হয় তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে মারা যাবে। ঠিক আছে? তারপর ইডিটিএ কিভাবে খাদ্য সংরক্ষণ করে? ওই যে কিলেটিং এজেন্টের মাধ্যমে বা কিলেট গঠন করার মাধ্যমে। কি গঠন করার মাধ্যমে? কিলেট গঠন করার মাধ্যমে। কিলেট গঠন করার মাধ্যমে, কারণ এটা হচ্ছে কিলেটিং এজেন্ট। বলো, ইডিটিএ আয়নে কয়টা লন পেয়ার থাকবে? লন পেয়ার কয়টা থাকে বলো? 6টা। একটু আগে তোমাকে করাইছি যে 6টা লন পেয়ার থাকবে এখানে। তারপরে দিই, ওকে, শেষ আমাদের টাইপ নাম্বার 1 আর 2 শেষ। টাইপ নাম্বার 1 আর 2 নিয়ে যতগুলো এমসিকিউ আসবে তুমি সব পারবা, আশা করি তুমি সবগুলা পারবা। সো আমরা 30 সেকেন্ডের একটা ব্রেক দিই, এরপর তোমরা ভিনেগার শুরু করবো। কেমন? 30 সেকেন্ডের ব্রেক, বেশি না। হ্যাঁ, 30 সেকেন্ড। আর একটা টপিক, তারপর আমাদের আজকে পড়া শেষ। তিরিশ সেকেন্ড হয়ে গেছে না? হয় নাই 30 সেকেন্ড? 30 সেকেন্ড কি হয়ে গেছে? ওকে, আজকে পড়াগুলো একটু মানে ধরো জিনিসপত্রগুলো ছিল মুখস্থ জিনিসপত্র রাখি। চলো শুরু করি, আসো চলো শুরু করি। বলো, ভিনেগার যেটা আছে, ভিনেগারের অপর নাম হচ্ছে সিরকা। ভিনেগারের আরেকটা নাম কি? সিরকা। ভিনেগারকে সিরকাও বলা হয়। আচ্ছা, এবার যদি ভিনেগার আমরা দেখি, ভিনেগার অ্যাকচুয়ালি জিনিসটা কি? ভিনেগার অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে, ভিনেগার এটা মানে হইলো এই যে ইথানোয়িক অ্যাসিডের, ভিনেগার মানে হইলো ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে, 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, বেসিক্যালি এটাকে আমরা ভিনেগার বলি। তাহলে ইথানোয়িক অ্যাসিডের কি বলো? 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, তাকে কি বলা হয়? তাকে ভিনেগার বলা হয়। তাহলে বলো তো, এই যে আমাদের ইথানোয়িক অ্যাসিডের মধ্যে, সরি ভিনেগারের মধ্যে, তাহলে তুমি বলতেছো ভিনেগারের মধ্যে CH3COOH এটা থাকবে 6 থেকে 10%। তাহলে বলো তো, ভিনেগারের মধ্যে পানি থাকবে কতটুকু? 6 থেকে 10% যদি 6 থেকে 10% যদি ভিনেগার থাকে, এই ইথানোয়িক অ্যাসিড থাকে, তাহলে বাকিটা তো ডেফিনেটলি পানি, কারণ জলীয় দ্রবণ। তাহলে পানি থাকবে কতটুকু? 90 থেকে 94%। তাহলে পানি থাকে 90 থেকে 94%। তাহলে বেসিক্যালি ভিনেগারের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর বা এটাকে অ্যাসিটিক অ্যাসিডও বলে, আর একটা হচ্ছে পানি থাকে। এটাকে কিন্তু চাইলে অ্যাসিটিক অ্যাসিডও বলে, ইথানোয়িক অ্যাসিডও বলে। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বা এটাকে
বা এটাকে এসিটিক অ্যাসিডও বলে, এসিটিক অ্যাসিডও বলে। বলতো এই যে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতি, এটাকে তুমি কি বলবা? এটার দ্বারা যে খাদ্য সংরক্ষণ পদ্ধতির নাম কি? কিউরিং নাকি কি? এটা দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতির নাম হচ্ছে পিকলিং। এটা দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতির নাম কি? পিকলিং। আচ্ছা, ভিনেগার যেহেতু এটা হচ্ছে একটা মৃদু অম্ল, এটা কি একটা? এটা হচ্ছে একটা মৃদু অম্ল, তাহলে ভিনেগারের পিএইচ মানটা ডেফিনেটলি অম্লীয় মাধ্যমের মধ্যে হবে। এটার পিএইচ মানটা, ধরো সবগুলা ভিনেগারের কোয়ালিটি তো আর সেম না, কোনো ভিনেগার ভালো হয়ে থাকে, কোনো ভিনেগার একটু কম কোয়ালিটিফুল হয়ে থাকে। তাই ভিনেগারের পিএইচ মানটা 2.2 থেকে 2.73 এর মধ্যে হয়ে থাকে। তাহলে ভিনেগারের পিএইচ কত হয়ে থাকে? 2.2 থেকে 2.73 এর মধ্যে হয়ে থাকে। তাহলে আমি যদি বলি ভিনেগারের গড় পিএইচ কত, মানে গড় পিএইচ মান, গড় পিএইচ মান হচ্ছে 2.5। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে ভিনেগারের পিএইচ কত, তাহলে তুমি আনসার দেখাবা 2.5। আর যদি রেঞ্জ আকারে দেওয়া থাকে তাহলে আনসার দেখাবা এটা। ভিনেগারের পিএইচ মান এত থেকে এত হইতে পারে, তবে গড় পিএইচ মান হচ্ছে 2.5। এটা নতুন বই অনুযায়ী। আচ্ছা, এরপরে দেখো, সেটা হইলো তুমি যদি, তার ভিনেগার তৈরি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের মাধ্যমে। যদি ইথানোয়িক অ্যাসিড যদি বিশুদ্ধ হয়, যদি ইথানোয়িক অ্যাসিডে কোনো ভেজাল না থাকে, বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড থেকে যে ভিনেগার পাওয়া যায় তাকে সাদা ভিনেগার বা হোয়াইট ভিনেগারও বলে। তাহলে কি মনে রাখবা? বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড যেটা আছে, বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড, বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড, এটা থেকে তুমি যদি ভিনেগার তৈরি করো, এটা থেকে যদি তুমি কি তৈরি করো? ভিনেগার তৈরি করো, তাহলে আমরা এই ভিনেগারকে বলবো সাদা ভিনেগার বা হোয়াইট ভিনেগার বলা হয়। আচ্ছা, এবার একটা জিনিস বলো, সেটা হইলো এটাতে হাইড্রোজেন বন্ধন থাকবে কিনা ভিনেগারের মধ্যে? বলো তো, ভিনেগারে কি হাইড্রোজেন বন্ধন থাকে নাকি থাকে না? ভিনেগারে কি হাইড্রোজেন বন্ধন থাকে নাকি থাকে না? ওই থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। পড়ছো না এগুলো? ডাইমার পড়ে নাই তোমাদেরকে? থাকে, থাকার কথা, পড়ার কথা তোমরা। এই যে ভিনেগারের মধ্যে কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। ডাইমার তৈরি করা তো ভাই, ডাইমার তৈরি করে, এটা হাইড্রোজেন বন্ধন থাকবে। আরেকটা জিনিস দেখো, বলতো এই যে ভিনেগার, এই যে CH3COH কে কার মাধ্যমে তৈরি করা যায় জানো? CH3COH কে কার মাধ্যমে তৈরি করা যায়? এটাকে আমরা যদি ইথানলকে যদি আমরা জারণ করি, তাহলে এই ভিনেগারকে তৈরি করা যাবে বা CH3COH তৈরি করা যাবে। তাহলে মনে রাখবা যে CH3COH যেটা আছে, এটার বাণিজ্যিক প্রস্তুতিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কাকে? বাণিজ্যিকভাবে যদি প্রস্তুতি করতে চাও, তাহলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে ইথানলকে, অর্থাৎ CH3CH2OH কে ব্যবহার করা হবে। এবং এটা থাকে 10% এটাকে ইউজ করে, 10% ইথানলকে ইউজ করা হয়, 10% ইথানল। ওকে, এগুলো মনে থাকবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। যে জিনিসগুলো তোমাকে পড়ালাম এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে ওকে, আশা করি এতটুকু তুমি বুঝতে পারছো। এখন ভিনেগারকে আমরা, হ্যাঁ, ভিনেগারকে আমরা কয়েক উপায়ে তৈরি করতে পারি। আমরা চাইলে আখ বা খেজুরের রস থেকে ভিনেগার তৈরি করতে পারি। তারপর হচ্ছে তোমার হচ্ছে আমরা চাইলে কিন্তু, ভাই তুমি ঠিকই বলছো যে হাইড্রোজেন বন্ধনটা ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের সাথে হয়, কিন্তু কাহিনী হচ্ছে এখানে কি থাকে? এখানে তো ডাইমার তৈরি হয়। এই ইথানোয়িক অ্যাসিডে কি থাকে? ডাইমার থাকে। ডাইমারের কারণে কি হয় বলতো? হাইড্রোজেন বন্ধন থাকে এখানে, কেমন? ওকে, দেখো, সো ভিনেগারকে তুমি দুইভাবে, আমাদের বইতে দুইভাবে ভিনেগার প্রস্তুতি আছে। একটা হচ্ছে আখ বা খেজুরের রস থেকে ভিনেগার তৈরি, আর একটা হচ্ছে মল্ট থেকে ভিনেগার তৈরি। প্রথমে আমরা দেখবো আগে আখ বা খেজুরের রস থেকে ভিনেগার কিভাবে তৈরি করে। সেটা হচ্ছে, প্রথমে মনে রাখবা, আখ বা খেজুরের রস যেটা আছে, আখ বা খেজুরের রস, এখানে প্রধান উপাদান কি থাকে জানো? আখ বা খেজুরের রস যেটা থাকে, এখানে প্রধান উপাদান কি থাকে? এখানে প্রধান উপাদান হিসেবে পাওয়া যায় সুক্রোজকে। এখানে এটা প্রধান উপাদান হিসেবে কি পাওয়া যায়? সুক্রোজ, সুগারটাকে পাওয়া যায়, সুক্রোজ, সুক্রোজ, যেটা সংকেত হচ্ছে C12H22O11, সুক্রোজকে পাওয়া যায়। সুক্রোজ কি মনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড? সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড জিনিসটা কি? যারা দুইটা মনোস্যাকারাইড দিয়ে গঠিত। সুক্রোজ কাদেরকে দিয়ে গঠিত থাকে বলতো? সুক্রোজ গঠিত হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজকে দিয়ে। সুক্রোজ কাকে দিয়ে গঠিত হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে গঠিত হয়। ঠিক আছে, দেখো কাহিনী কি হয়, আমরা প্রথমে স্টেপে কি করি, এই যে ধরো সুক্রোজকে নিলাম, C12H22O11 কে নিলাম, এটাকে আমরা যদি পানির সাথে রিয়াকশন করাই, কার সাথে রিয়াকশন করাই? পানির সাথে। তাহলে আমরা যদি এখানে একটা ইনভার্টেস নামক একটা এনজাইম আছে, কি এনজাইম আছে একটা, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে, এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমি সবাইকে সব ধরাই দিব।
কিন্তু তোমাকে মনোযোগ দিতে হবে। ইনভার্টেস নামক একটা এনজাইম ইউজ করে 37°C তাপমাত্রায়, তাহলে দেখা যায় এখানে এই যে গ্লুকোজ পাই আমরা, এটা গ্লুকোজ পাওয়া যাবে, আর এখানে তোমার হচ্ছে ফ্রুক্টোজ পাওয়া যাবে। ফ্রুক্টোজের সংখ্যা তো সেম, ঠিক আছে, ফ্রুক্টোজ পাওয়া যাবে। ওকে, তাহলে ফার্স্ট স্টেপে কি করি আমরা বলতো, এই যে আমরা সুক্রোজকে নিলাম, সুক্রোজকে যদি আমি এই যে এই ইনভার্টেস এনজাইমের সাহায্যে 37°C তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে সেখানে আসলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস আছে, সেটা হচ্ছে সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে মিশ্রণ, সমমোলার, দেখো এটা 1 মোল, এটা 1 মোল, সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে বলা হয় ইনভার্ট চিনি। এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় ইনভার্ট চিনি বলা হয়। তাহলে ইনভার্ট চিনি জিনিসটা কি? সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে বলে ইনভার্ট চিনি। যদি ইনভার্ট চিনি তৈরি হচ্ছে, তাই এখানে ইনভার্টেস এই এনজাইমটা ইউজ করা হয়। ইনভার্ট চিনি তৈরি করার জন্য ইনভার্টেস এই এনজাইমটা ইউজ করা হয়। এটা কি বোঝা গেছে প্রথম স্টেপটা? আর প্রথম স্টেপকে ফার্মেন্টেশনও বলা হয় থাকে। প্রথম স্টেপটাকে, প্রথম স্টেপ কি তোমরা সবাই বুঝতে পারছো? একটু জানাও তো। প্রথম স্টেপ কি সবাই বুঝতে পারছো? ওকে, এবার দেখো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে, এই যে ইনভার্ট চিনি যেগুলো আছে, এগুলোকে আমি যদি একসাথে লিখি, এদের তো সংকেতটা দেখতে একই রকম, C6H12O6, তাহলে আমি 2 মোল নিলাম এখানে। এটাকে যদি আমি জাইমেস এই এনজাইমটার সাথে চালনা করি, জাইমেস, এবং আমি যদি এখানে টেম্পারেচার দিই যে 20° থেকে 24°C, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাই। তোমার রিটার্নে কিন্তু পরীক্ষা আসতে পারে, রিটার্নে বলতে পারে ভিনেগার প্রস্তুতি লিখো, তখন তোমাকে বিক্রিয়াটা মনে রাখতে হবে। আর এখান থেকে তো এমসিকিউ থাকেই, তাই বিক্রিয়াগুলো মুখস্থ রাখবা। তাহলে কি তৈরি হবে বলতো? তখন তৈরি হয় কিন্তু আমাদের ইথানল তৈরি হয়। তাহলে এখানে 4 মোল CH3CH2OH তৈরি হয়, আর এখানে তোমার আমাদের 4 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাই আমি তোমাকে একটা জিনিস বলি, ইনভার্টেস এনজাইমের কাজ কি? ইনভার্টেস এনজাইমের কাজ হচ্ছে ডাইস্যাকারাইড থেকে মোনোস্যাকারাইড গুলো তৈরি করা। জাইমেস এনজাইমের কাজ কি? জাইমেস এনজাইমের কাজ হচ্ছে মোনোস্যাকারাইড থেকে অ্যালকোহল তৈরি করা। জাইমেস এনজাইমের কাজ কি? মোনোস্যাকারাইড থেকে অ্যালকোহল তৈরি করা। মনে থাকবে? হ্যাঁ, ওকে, আশা করি মনে থাকবে, কারণ এইগুলো তোমরা ইন্টারে অনেকবার পড়ে আসছো। আর দেখো 3 নাম্বার স্টেপ আমরা করব কি, ওই যে ইথানল আমার কাছে কাঁচামাল তৈরি হয়ে গেছে, তাহলে এই যে কাঁচামাল আমি পেয়ে গেছি এখানে, এই কাঁচামালটাকে যদি আমি এখন জারণ করি, এই কাঁচামালটাকে যদি আমরা কি করি, এখন জারণ করব, এই কাঁচামালটাকে আমরা এখন জারণ করব। এখন আমরা জারণ করার সময় দুইটাই জিনিস ইউজ করতে পারি। আমরা যদি জারণ করতে চাই, আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। আমরা 2 ধরনের ব্যাকটেরিয়া ইউজ করতে পারি। একটা আছে এসিডোব্যাক্টর ইউজ করতে পারি, একটা আছে মাইক্রোডার্মা এসিটি। এটাকে দুইটাকে ইউজ করা যায়, যে কোনো একটা ইউজ করলেই হয়। একটা ব্যাকটেরিয়া আছে যাকে আমরা কি বলি, এসিটোব্যাক্টর। এসিটোব্যাক্টর। তুমি যদি এখানে এসিটোব্যাক্টর ইউজ করো, তাহলে কি উৎপন্ন হবে তখন বলো তো? এখানে এই যে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে যাবে, CH3COOH, অর্থাৎ 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, আর এর সাথে এখানে পানি তৈরি হবে। বলো তো এই বিক্রিয়াটাকে তুমি কি বলবা? যেহেতু অক্সিজেন এড করতেছো, তাহলে এই বিক্রিয়াটাকে কিন্তু জারণ বিক্রিয়া বলে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা কি করি, ইথানলকে আমরা এসিটোব্যাক্টরের সাহায্যে জারণ করা হইলে ইথানোয়িক অ্যাসিডের এই দ্রবণটা পাই, আর এটাকে আমরা কি বলে থাকি, ভিনেগার বলে থাকি। ভিনেগার। যেটা মনে রাখবা, জারণটা তুমি এসিডোব্যাক্টর দিয়েও করতে পারো, মাইক্রোডার্মা এসিটি এটা দিয়েও করা যায়। এগুলো কি বোঝা গেছে নাকি বুঝো নাই? এই যে দেখো জাইমেস এবং যে জাইমেস, দেখো ভালো করে দেখো, জাইমেস এবং যে ইনভার্টেস, এই এনজাইম যেগুলো আছে, এনজাইম বেসিক্যালি কি? এনজাইম বেসিক্যালি তোমার হচ্ছে ইস্ট। এনজাইমগুলো কি? এই এনজাইমগুলো হচ্ছে ইস্ট টাইপের এনজাইম। ইস্ট কি হয়ে থাকে? ইস্ট হচ্ছে একটা ব্যাকটেরিয়া, তাই না? মানে ধরো তোমার অণুজীব আর কি। ইস্ট কি? আমরা অণুজীব বলতে পারি বা ব্যাকটেরিয়া বলতে পারি, যাই তুমি বলো। আচ্ছা, এবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে এই আমার ইস্ট উৎপাদনকে বৃদ্ধি করে কারা জানো? দুইটা যৌগ আছে, দেখো, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, একটা হচ্ছে NH4 অ্যামোনিয়াম সালফেট, আর একটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ফসফেট, NH4 অ্যামোনিয়াম ফসফেট, NH4 ধরো অ্যামোনিয়াম ফসফেট, NH4 এই যে দুটো তুমি কম্পোনেন্ট দেখতেছো, এরা কি করে? এরা হচ্ছে এই ইস্টের উৎপাদনকে বৃদ্ধি করে। এরা কি করে? এরা ইস্টের উৎপাদনকে বাড়ায় দেয়, তার মানে আলটিমেটলি অণুজীবের উৎপাদনকে বাড়ায় দেয়। তাহলে এখান থেকে আমি বলি, সামারি করি, কি কি মনে রাখতে হবে দেখো। ইনভার্টেস এনজাইমের কাজ কি? সে হচ্ছে ডাইস্যাকারাইডকে মনোস্যাকারাইডে পরিণত করে। জাইমেসের কাজ কি? মনোস্যাকারাইডকে এই যে ইথানল বা অ্যালকোহলে পরিণত করে।
অ্যাসিডোব্যাক্টেরিয়ার কাজকে জারণ করে। আর এখানে যে দুইটা এনজাইম আমরা দেখতেছি ইনভার্টেস এবং জাইমেস, এরা কি বলতো, এরা হচ্ছে ইস্ট। আর এরা এই ইস্টের উৎপাদনকে বৃদ্ধি করে কে? বৃদ্ধি করে হচ্ছে এই দুটো কম্পোনেন্ট, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। এগুলো মনে থাকবে নাকি বুঝো নাই? মেল্টেজ এনজাইম কখন লাগে আমি দেখাচ্ছি। এই পৃষ্ঠাটা একটু দেখো বুঝছো কিনা সবাই। মেল্টেজ এনজাইম আমি দেখাচ্ছি, আগে বলো এই পৃষ্ঠাটা সবাই বুঝতে পারছো কিনা, একটু করে আমাকে কমেন্টে জানাও যে ভাই এটা বোঝা গেছে কিনা। আশা করি বোঝা গেছে। এবার দেখো, এবার আসি মল্ট ভিনেগার প্রস্তুতি। এখানে মেল্টেজ এনজাইমের কাহিনী আছে। দেখো প্রথম কথা হচ্ছে মল্ট ভিনেগার জিনিসটা কি, বা তোমাকে আমি দেখাই। আমরা যদি এখানে গম বা বার্লির বীজকে নিই, আমরা যদি এখানে কাকে নিই, গম বা বার্লির বীজ নিলাম, ধরো এখানে আমরা গম বা বার্লির বীজকে নিলাম। গম বা বার্লির বীজকে যদি আমরা মোটামুটি তোমার হচ্ছে 20 থেকে 24 ঘন্টা ভিজায় রাখি, আমরা কি করি, এটাকে যদি আমরা গম বা বার্লির বীজকে 20 থেকে 24 ঘন্টা 20 থেকে 24 ঘন্টা যদি আমরা ভিজায় রাখবো পানিতে, এবং আমরা মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভিজায় রাখবো। কত তাপমাত্রায়? 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই গম বা বার্লির বীজটা অঙ্কুরিত হয়ে যাবে। তাহলে এখানে তুমি পাবা তখন অঙ্কুরিত বীজ। এখানে কি পাবা? এখানে পাবা হচ্ছে তুমি অঙ্কুরিত বীজ। আচ্ছা, এই অঙ্কুরিত বীজটাকে আমরা কি করবো এরপরে? যেহেতু এটা ভিজা অবস্থায় আছে, প্রথমে এটাকে আগে আমরা শুষ্ক করব। প্রথমে আমরা এটাকে আগে শুকাবো, প্রথমে আমরা এটাকে আগে শুষ্ককরণ করব। শুষ্ককরণ করার পরে এটাকে আমরা গুঁড়া করব। গুঁড়া করলে আমরা কি পেয়ে যাব? এখানে একটা পাউডার পেয়ে যাব। আর এই পাউডারকেই বলা হচ্ছে, এই পাউডারটাকেই বলা হচ্ছে কি বলতো আমাদের, এই পাউডারটাকেই বলা হচ্ছে মল্ট। বুঝতেছো কিনা দেখো, এই পাউডারকে কি বলা হচ্ছে আমাদের? মল্ট বলা হচ্ছে। দেখো মল্ট জিনিসটা কি, গম বা বার্লির বীজকে যদি আমি 20 থেকে 24 ঘন্টা যদি ভিজায় রাখি 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখান থেকে অঙ্কুরিত বীজ পাওয়া যায়। সেই অঙ্কুরিত বীজটা যদি ভিজা অবস্থায় আছে, প্রথমে আমি শুকাবো, শুকানোর পর আমি গুঁড়া করব, তাহলে একটা পাউডার পাবো, যে পাউডারটাকে বলা হচ্ছে মল্ট। দেখো মল্টের ডেফিনেশনটা কি বলছে, তাহলে এখানে দেখো বলতেছে গম বা বার্লির বীজকে 20 থেকে 24 ঘন্টা ভিজায় রেখে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেওয়া হয়। তারপরে কি করে? ওই বীজটা অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়া বীজকে কি করে? শুকানো হয়। পরে শুকানো বীজকে চূর্ণ করা হয়, মানে গুঁড়া করা হয়। গুঁড়া করে পাউডারে পরিণত করা হয়। আর এই পাউডারকে আমরা বলি মল্ট। পাউডারকে মল্ট বলে। আর মল্ট থেকে যে ভিনেগারটা আমরা পাবো তাকে বলা হয় মল্ট ভিনেগার। মল্ট থেকে যে ভিনেগার আমরা পাই তাকে আমরা কি বলি? মল্ট ভিনেগার বলি। আর এই যে তুমি মল্ট দেখতেছো, এই মল্টের প্রধান উপাদান হচ্ছে মল্টস সুগার। এটার প্রধান উপাদান কি? মল্টস সুগার। এটা সংকেত সুক্রোজের মতো, C12H22O11। তাহলে মল্টের প্রধান উপাদান কি? মল্টের প্রধান উপাদান হচ্ছে মল্টস সুগার। কেমন? আর মল্টস সুগারের সংকেত কিরকম হবে? সুক্রোজের মতোই। বাট কাহিনীটা, পার্থক্যটা কি জানো? পার্থক্য হচ্ছে সুক্রোজটা ছিল গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণ, আর মল্টস হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজের মিশ্রণ। তাহলে এইটা কি বলতো? এটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ। দুইটার মধ্যে কি পার্থক্য বোঝা গেছে ভাই? সুক্রোজ কি ছিল? সুক্রোজ ছিল কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ, আর মল্টস হচ্ছে গ্লুকোজ আর গ্লুকোজ। এটা কি বুঝতে পারছো কিনা বলো? এই বিষয়টা একটু বোঝা গেছে কিনা আমাকে জানাও তো। এটা কি বোঝা গেছে ভাই? আমাদের আর 1-2 পৃষ্ঠা থিওরি আছে, এরপর আমাদের শেষ আজকের পরে, এরপর আমরা জাস্ট এমসিকিউ করব। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে চলো এবার যাই, এবার দেখি যে কিভাবে আসলে এটা মানে তৈরি করা হয়। দেখি আসো সেম আগের মতো বিক্রিয়া। প্রথম স্টেপে কি হবে? ওই যে তুমি এখানে মল্টস সুগারকে নিবা, C12H22O11 কে নিছো, প্রথমে তুমি আগে পানির সাথে বিক্রিয়া করাবা। যেহেতু মল্টস সুগারকে নিছো, তাহলে এখানে আমরা মল্টেজ এনজাইমকে ইউজ করব। আমরা কাকে ইউজ করব? এখানে মল্টেজ এনজাইমকে ইউজ করব। আমরা ইউজ করবো এখানে মল্টেজ, আগে ইউজ করছিলাম ইনভার্টেস। তাহলে এখানে কিন্তু কি তৈরি হবে? তখন আমাদের এই যে C6H12O6 C6H12O6 তৈরি হবে। বাট প্রবলেম হচ্ছে এটাও গ্লুকোজ, এটাও কিন্তু গ্লুকোজ। আগে কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ ছিল। আচ্ছা বলো তো, এটাকে কি ইনভার্ট চিনি বলা যাবে? এটাকে কি ইনভার্ট চিনি বলা যাবে? এটাকে কি ইনভার্ট চিনি বলা যাবে? না, এটাকে ইনভার্ট চিনি বলা যাবে না। ইনভার্ট চিনি হচ্ছে সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে ইনভার্ট চিনি বলে, গ্লুকোজকে ইনভার্ট চিনি বলে না। এটা কিন্তু ইনভার্ট চিনি না। এরপর 2 নম্বর স্টেপে কি মনে রাখবা? এটা তো মনোস্যাকারাইড, C6H12O6। বলতো মনোস্যাকারাইড থেকে তুমি যদি কি করতে চাও, এই যে অ্যালকোহল পাইতে চাও, তাহলে কোন এনজাইম ইউজ করা লাগে? মনোস্যাকারাইড থেকে অ্যালকোহল পাইতে গেলে কোন এনজাইম ইউজ করা লাগে? মনোস্যাকারাইড থেকে অ্যালকোহল পাইতে গেলে কোন এনজাইম ইউজ করা লাগে? ইউজ করা লাগে হচ্ছে ভাই জাইমেস এনজাইম। জাইমেস একটু আগে তোমাকে পড়াইছি। কত তাপমাত্রা ইউজ করা লাগে? এই যে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো 3 নম্বর স্টেপ তো আগের মতোই। তুমি যদি এবার কি করে, এই যে অ্যালকোহল যেটা পাইলা,
এই যে তুমি যেটা অ্যালকোহল পাইছো, এটাকে তুমি যদি এই যে জারণ করো, জারণ তুমি দুইভাবে করতে পারো, একটা হচ্ছে এসিডোব্যাক্টর দিয়েও করতে পারো, আর একটা হচ্ছে মাইকোডার্মা এসিটি। যেহেতু আমরা আগেরটা এসিডোব্যাক্টর দিয়ে দেখাইছি, তাই এটা আমি মাইকোডার্মা এসিটি দিয়ে দেখাচ্ছি। মাইকোডার্মা এসিটি, মাইকোডার্মা এসিটি ব্যাক্টেরিয়া, এটা দিয়েও করতে পারো। এই ক্ষেত্রে নরমালি টেম্পারেচারটা 35°C রাখা হয়। তাহলে কি উৎপন্ন হবে এখানে? এই যে CH3 COOH এবং পানি তৈরি হবে। যদিও এটা অবিশুদ্ধ থাকে, পরে এটাকে আবার বিশুদ্ধ করতে হয়, বাট তোমাদের মেডিকেল পার্টসের জন্য এগুলো লাগবে না, এতটুকু পর্যন্ত শিখলেই চলবে। তাহলে এই 3 স্টেপের বিক্রিয়াগুলো পারবা না, 3 স্টেপের বিক্রিয়াগুলো পারবা না। হ্যাঁ, মেল্টেস এনজাইম। ওকে, এটা মেল্টেস হবে, মল্টোস না, এটা মেল্টেস হবে, মেল্টেস, এটা হবে মেল্টেস। তো বানানগুলো তোমরা ঠিক করে নিবা আর কি, কেমন? ওকে, যাই হোক, চলো এবার যাই আমরা নেক্সটে। এবার দেখো, এবার আসবে পরীক্ষায় যে ভিনেগারের খাদ্য সংরক্ষণ রক্ষণের কিছু কৌশল আছে। কিভাবে সে খাদ্যকে সংরক্ষণ করে আমি তোমাকে বলি। দেখো তো, একটা খাবারকে কারা অ্যাটাক করে বা খাবারকে নষ্ট করে কারা? তুমি বলবো যে ভাই খাবারকে নষ্ট করে হচ্ছে অণুজীব। খাবারকে নষ্ট করে কে? খাবারকে নষ্ট করে হচ্ছে অণুজীব। অণুজীব বেসিক্যালি কি করে আমি তোমাকে বলি। অণুজীব যারা আছে, অণুজীব, এটাই আমাদের লাস্ট পড়া, এরপর আমরা এমসিকিউতে চলে যাব। অণুজীব কি করে? অণুজীব এনজাইম নিঃসরণ করে। অণুজীব কি করে? অণুজীব এনজাইম নিঃসরণ করে। তোমরা কি বলতে পারবা এনজাইমের মধ্যে কোন শিকল পাওয়া যায়? এনজাইমের মধ্যে কোন ধরনের শিকল পাওয়া যায় বলতে পারবা? এনজাইমের মধ্যে কোন ধরনের শিকল পাওয়া যায় বলতে পারবা? এনজাইমের মধ্যে প্রোটিন শিকল পাওয়া যায়। এনজাইমের মধ্যে কি পাওয়া যায়? প্রোটিন শিকল। এনজাইমে পাওয়া যায় প্রোটিন শিকল। আচ্ছা, প্রোটিন শিকলে কোন ধরনের বন্ধন থাকে জানো? প্রোটিন শিকলে থাকে পেপটাইড বন্ধন। প্রোটিন শিকলে কি থাকে? পেপটাইড বন্ধন। অর্থাৎ এখানে পেপটাইড বন্ধন দেখতে কিরকম হয়? এই যে CONH, এটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। CONH, এটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। প্রোটিন শিকলে কি পাওয়া যায়? পেপটাইড বন্ধন দেখতে পাওয়া যায়। CONH, এটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। দেখো, এই দেখো NH, এইটাকে এখানে দেখাবা, এটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। তাহলে আমি তোমাকে বলি, এই খাবারকে নষ্ট করে কারা? অণুজীব। অণুজীব কি করে নষ্ট করার সময়? সে হচ্ছে এনজাইম নিঃসরণ করে। এনজাইমের মধ্যে থাকে হচ্ছে প্রোটিন শিকল, প্রোটিন শিকলে থাকে হচ্ছে পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনের মধ্যে এখানে যে নাইট্রোজেনের যে লন পেয়ার আছে না, এই লন পেয়ারটা অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে। এই লন পেয়ারটা কি হিসেবে কাজ করে? অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে। অ্যাক্টিভ সাইট মানে কি? খাবারকে নষ্ট করার জন্য এটা অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে। তাহলে এই লন পেয়ারটাকে যদি আমি সরাই দিতে পারি, তাহলে অণুজীব কিন্তু আর খাবারকে নষ্ট করতে পারবে না। মানে কথাটা বুঝতে পারতেছো? যদি আমি লন পেয়ারটাকে সরাই দিতে পারি, তাহলে অণুজীবটা কি করতে পারবে না? খাদ্যকে নষ্ট করতে পারবে না। কেন? কারণ এখানে খাদ্যকে নষ্ট করার পিছনে এই লন পেয়ারটা অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করে। তখন কাহিনী কি হয়? তখন যেটা হয় যে ধরো তোমার যে ভিনেগার আছে, ভিনেগার কি করে? এই ধরো ভিনেগারে তুমি যদি জলীয় দ্রবণ নাও, ভিনেগারে তুমি যদি জলীয় দ্রবণ নাও, তখন এখানে দেখবা তুমি CH3COO- আয়ন উৎপন্ন করবে, আর এখানে H+ তৈরি করবে। তো তখন যে ঘটনাটা ঘটে, এই যে পেপটাইড বন্ধনের মধ্যে থাকা যেই তোমার এখানে ধরো নাইট্রোজেনের সাথে যে লন পেয়ারটা আছে, নাইট্রোজেনের সাথে যে লন পেয়ারটা আছে, এটা তখন কি হয় দেখো, এই যে এটা যখন তুমি এখানে ভিনেগার এখানে দিবা, তো ভিনেগারে থাকা H+ এর সাথে সে কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে ফেলে। আর এই জিনিসটা বুঝো, যখনই তুমি খাবারের মধ্যে কাকে দিবা? ভিনেগারকে দিবা। ভিনেগার দেওয়া মানে ইথানোয়িক অ্যাসিডকে দিচ্ছ, তখন সেখানে H+ তৈরি করে। তো H+ তখন কি করে? ওই যে যেই অণুজীবটা অ্যাটাক করবে, তার এনজাইমের পেপটাইড বন্ধনে যে লন পেয়ার আছে বা যে অ্যাক্টিভ সাইটটা আছে, তার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে সেই অ্যাক্টিভ সাইটকে অফ করে দেয়। আর অ্যাক্টিভ সাইটটা অফ হয়ে যাওয়ার কারণে সেখানে আর ব্যাকটেরিয়াটা বেঁচে থাকতে পারে না, ব্যাকটেরিয়াটা মারা যায়। বুঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই? এভাবে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। বুঝতে পারছো? মানে জিনিসটা যদি কি করো, তুমি একটা যদি জীবন্ত ব্যাকটেরিয়া নাও, এর সাথে যদি তুমি ওই যে ভিনেগারের H+ যোগ করো, এটা ভিনেগার থেকে আসতেছে, তাহলে এটা মৃত ব্যাকটেরিয়া হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এটা মৃত ব্যাকটেরিয়া হয়ে যাবে। একটু আমাকে জানাও যে বোঝা গেছে কিনা, কোনো জায়গায় না বুঝলে আমাকে বলতে পারো। এটা মৃত ব্যাকটেরিয়া হয়ে যাবে। শেষ, আমাদের পড়া শেষ। আমরা এখন জাস্ট সিম্পল কয়েকটা এমসিকিউ করব, তারপর আমাদের আজকের ক্লাস শেষ। হ্যাঁ, ওকে ওকে, চলো নেক্সটে যাই। এগুলো তোমরা পড়ে নিবা। বলো, এনজাইম কি জিনিস? এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। আমরা একটু আগে দেখে আসছি এনজাইম কি। এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, এটা আমরা মনে রাখবো। ওকে,
তারপর যাই, তারপর দেখো, তারপর হচ্ছে এটা তোমরা নিজেরা পড়ে নিবা, একটু নিজে পড়বো। এই জিনিসটা কি, আমরা যখন খাবারকে ক্যানিং করি তখন এখানে প্রিজারভেটিভ হিসেবে ক্যানিং তরল যুক্ত করা হয়। তো কোন খাবারের ক্যানিং এ কোন ধরনের তরল ইউজ করতে সেটা দেওয়া আছে, একটু নিজেরা পড়ে নিবা, এটা আমি পড়ানোর কিছু নেই। বলতো কোনটা ভিনেগার হবে, কোনটা ভিনেগার, এটা জিজ্ঞেস করছে কোনটা ভিনেগার হবে এখানে, এটা কোন অপশন হবে? জৈব পরিস্থিতির তীব্রতা ক্রমটা তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রিতে পড়াবো, যেমন এটা এই চ্যাপ্টারে পড়া না, এটা হবে সি, সি নাম্বার হচ্ছে আমাদের আনসার, এটা তোমাকে অলরেডি পড়াইছি। দেখো তারপরে যাই, বলতো অঙ্কুরিত বার্লি থেকে প্রস্তুতকৃত ভিনেগার কোনটা? মল্ট, মল্ট ভিনেগারকে আমরা বলি অঙ্কুরিত বার্লি থেকে যে প্রস্তুত ভিনেগার সেটা। তারপর সমমোলার গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলে? অলরেডি পরে আসছি, ইনভার্ট চিনি বলে। কি বলে বলতো এটাকে? ইনভার্ট চিনি বলা হয়ে থাকে। তারপর যাই, কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়? ইথানল তৈরি হবে কোন এনজাইমের প্রভাবে? জাইমাস এনজাইমের প্রভাবে, জাইমাস, তাহলে সি হচ্ছে আনসার। তারপর দেখো মল্ট ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটা সঠিক? সঠিক জিজ্ঞেস করছে, দেখো তো, জাইমাস সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে না, এটা ইনভার্টেস করে। ইনভার্টেস গ্লুকোজ ও ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করে না, জাইমাস করে। এসিডোব্যাক্টর ইথানলকে, হ্যাঁ এটা করে, সি, সি হচ্ছে সঠিক। দেখো বুঝতেছো কিনা, সি হচ্ছে তোমার কাছে এখানে সঠিক, ঠিক আছে। তারপর নিচের কোনটি ইনভার্টেস ব্যবহার করে প্রস্তুত করা হয়? আমরা জানি সবাই ভিনেগার, ভিনেগার তৈরি করার সময় আমরা কোন এনজাইম ব্যবহার করতে হবে? ইনভার্টেস এনজাইম ব্যবহার করতে হবে, তাই ভিনেগার তৈরি করার সময় আমরা ইনভার্টেস ব্যবহার করব। আচ্ছা, মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়? সুক্রোজ না তো, এটা তো তাহলে এখানে এটা হবে ম্যালটোজের, এটা হবে ম্যালটোস, কারণ মল্ট ভিনেগারে কি থাকে? মল্ট ভিনেগারে তো সুক্রোজ থাকে না, মল্ট ভিনেগারে থাকে মল্টোস, তাহলে এখানে হবে মল্টোজের আদ্র বিশ্লেষণে, এখানে হবে মল্টোজের আদ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত? এটা হচ্ছে ম্যালটেস, ম্যালটেস এনজাইম ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর বলতো ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে কোনটা? এই যে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট, তাহলে 1 এবং 2, তাহলে কি হবে এটা? 1 এবং 2 হবে তোমার এখানে আনসার, ঠিক আছে। তারপর বলো এ, এ কি জিনিস জিজ্ঞেস করছে? এ হচ্ছে তোমার কাছে ডেফিনেটলি ইথানল হবে, তাহলে একই জিনিস, এ হচ্ছে তোমার কাছে এখানে ইথানল, এ হচ্ছে তোমার কাছে এখানে ইথানল। তারপর এখানে বলতেছে এর সংকেত কোনটা? দেখো একই জিনিস, এটা, তাহলে এ হচ্ছে সুক্রোজ, তাহলে এ হচ্ছে সুক্রোজ, সুক্রোজ কোনটা আছে? C12H22O11, এ হচ্ছে এটা, এটা হচ্ছে এ, ঠিক আছে। তারপর বলতেছে বি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয়? দেখো বি হচ্ছে তোমার এটা, এই প্রক্রিয়াটার নাম আমরা কি বলছিলাম বলতো? ইথানল থেকে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলছিলাম না জারণ, আমরা কি বলছিলাম? জারণ, জারণ বিক্রিয়া বলছিলাম, তাহলে জারণ হচ্ছে আনসার। তারপর ভিনেগারের গড় পিএইচ মান কত? ভিনেগারের গড় পিএইচ মান হচ্ছে 2.5, ভিনেগারের গড় পিএইচ মান হচ্ছে 2.5, ঠিক আছে। তারপর ভিনেগার কি করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে, হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, এটা তো মৃদু অম্ল, তাহলে 1 এবং 2 হচ্ছে আনসার, তাহলে ভিনেগার এটা আনসার কত? 1 এবং 2। তারপর ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কি বলে? অলরেডি পড়াইছি তোমাকে, পিকলিং বলা হয়ে থাকে, কারণ এখানে আমরা আচার তৈরি করার মাধ্যমে সংরক্ষণ করি। ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে? H+ প্রদানের মাধ্যমে, সে H+ প্রদান করে, আর এটার মাধ্যমে কি হয় বলতো? এই অ্যাক্টিভ সাইটটা নষ্ট হয়ে যায়। ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে? দ্রবণে পিএইচ মান কমিয়ে দিয়ে, কারণ যেহেতু সে হচ্ছে অ্যাসিড থাকে, সে কি করে? পিএইচ মানকে কমায় দেয়। তারপর ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে? অলরেডি পড়ছি, দ্রবণে পিএইচ মান কমিয়ে দিয়ে, এটা পড়াইছি অলরেডি, ওকে। তারপর ভিনেগার খাদ্য সংরক্ষণ করে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে, না কিলিটিং এজেন্ট তো না, কিলিটিং এজেন্ট না, তাহলে আনসার হবে 1 এবং 2। দেখো ভিনেগার থেকে কিলিটিং এজেন্ট তৈরি করে না, ভিনেগার কি কিলিটিং এজেন্ট না। তারপর মল্টোস থেকে তুমি যদি গ্লুকোজ উৎপাদন করতে চাও, তাহলে কোন এনজাইমকে আমরা ব্যবহার করি? ম্যালটেস, এই এনজাইমকে আমরা ব্যবহার করে থাকি, ম্যালটেস এই এনজাইমকে ব্যবহার করে থাকি। কোন মিশ্রণটি ভিনেগার? ভিনেগারে কি থাকে বলতো? এই যে CH3COH এবং পানি থাকবে, এটা হচ্ছে ভিনেগার। তারপর ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটের ভূমিকা কি বলতো? অ্যামোনিয়াম ফসফেট কি? তো এই যে ইস্ট যেটা ছিল, ইস্টের উৎপাদন বাড়াইতো না, মানে অণুজীবের উৎপাদন বাড়াইতো না, অণুজীবের উৎপাদন বাড়াইতো, তাহলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়ক, এটা বলবো কি? ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়ক না, প্রতিরোধক না তো, প্রতিরোধক না, এটা তো উৎপাদন বাড়াচ্ছিল, উৎপাদন বাড়ানো মানে কি? বৃদ্ধিতে সহায়তা করতেছে। তারপর বাণিজ্যিকভাবে ভিনেগার তৈরিতে কি আমরা কাঁচামাল ইউজ করে থাকি? ইথানল, আমরা বাণিজ্যিক ভিনেগার তৈরিতে ইথানল ইউজ করে থাকি। আচ্ছা, এই এক্স কি জিনিস বলতো?
এক্স হচ্ছে তোমার এখানে ইনভার্টেস, এই এনজাইমটা কি হবে গ্লুকোজ, আর যদি ফ্রুক্টোজ তৈরি করো তাহলে হচ্ছে ইনভার্টেস, গ্লুকোজ আর গ্লুকোজ তৈরি করলে হচ্ছে আমাদের ম্যালটেস। ঠিক আছে, তারপর কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়? জাইমাস, জাইমাস এনজাইমের প্রভাবে ইথানলে পরিণত হবে। দেখো তো ব্যাকটেরিয়া সর্বাধিক প্রতিকূল পিএইচ কত? ব্যাকটেরিয়া বংশ বিস্তারের জন্য বা অণুজীব বংশ বিস্তারের জন্য প্রতিকূল পিএইচ হচ্ছে যেটা কম। দেখো প্রতিকূল বলছে, প্রতিকূল পিএইচ সবাই বি কেন বলতেছো? 3 থেকে 4। প্রতিকূল পিএইচ কত? প্রতিকূল পিএইচ হচ্ছে 3 থেকে 4, কারণ এইটার মধ্যে অনুকূল বলে নাই, অনুকূল বলে নাই, বলছে প্রতিকূল, মানে কোনটাতে বৃদ্ধি কম হবে, মানে বৃদ্ধি বাধা পাবে। ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে? শতকরা থাকে 90 থেকে 94%। তাহলে এটা হচ্ছে আনসার। আর আছে? আর নাই, শেষ, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তাহলে শর্ট সিলেবাসে যা যা আছে আমরা খুব সুন্দর করে, কয় ঘন্টা ক্লাস হয়েছে? 2 ঘন্টা হয়েছে না? 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট আমরা সব শেষ করে ফেললাম। কেমন? তাহলে দেখা হবে নেক্সট দিন পরিবেশ রসায়নে। আর মেডিকেল স্টুডেন্ট যারা ক্লাস আছে, হ্যাঁ চ্যাপ্টার 5 শেষ শর্ট সিলেবাস অনুযায়ী। মেডিকেল স্টুডেন্ট ক্লাসটাতে আমরা এই যে এই টপিকগুলোর বাইরের পড়াগুলো পড়াবো। সো মেডিকেল স্টুডেন্ট যারা ক্লাসটা করবে তারাও কিন্তু এই ক্লাসটা করতে হবে আগে। কেমন? যাই, তাহলে ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। রেজাল্টের জন্য অনেক দোয়া থাকবে তোমাদের জন্য, তোমরা সবাই অনেক ভালো করো, এই দোয়াই থাকবে।